অপ্রিয় প্রিয়জন। ফেজা সেডেক। পর্ব এক অংশ প্রথম। ফারহান একটা মেয়ের হাতে হাত দিয়ে পাশাপাশি একটা পার্কে বসে আছে। মেয়েটা ফারহানকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, আবার কখনো দুষ্টামি করে নাকে লাগিয়ে দিচ্ছে। ফারহান বিরক্ত হচ্ছে দেখে মেয়েটা খিলখিল করে হেসে উঠছে। দুজনকে ভীষণ হাসিখুশি লাগছে। হঠাৎ সামনে বৃষ্টিকে দেখে কিছুটা থতমত খেয়ে যায় ফারহান। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে। কিরে, এদিকে কোথায় যাচ্ছিস? ফারহানের কথায় যেন ধ্যান ভাঙ্গে বৃষ্টির। বলে, কোথাও না, একটু বেরিয়েছিলাম আর কি। সরি অযথা তোদের ডিস্টার্ব করার জন্য। আসছি রে। বলেই আর কাউকে কিছু বলতে না দিয়ে চলে যায়। ওর যাওয়ার পথে চেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে ফারহান, আর ভাবে মেয়েটা বড্ড অদ্ভুত। কি হলো বলতো ব্যাপারটা? বৃষ্টি এমন করে কথা বলল কেন? ওর মনটাও খারাপ লাগছিল। ফারহান, তুই কি কিছু জানিস? না রে তন্নি, আমি জানি না। বাদ দে, চল বাড়ি যাই। সন্ধ্যা হয়ে আসছে। বাড়িতে এসে কাউকে কিছু না বলেই নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় বৃষ্টি। চোখ দুটো ভীষণ জ্বালা করছে, এখনই টপটপ করে জল গড়িয়ে পড়বে যেন। ফারহানের সাথে পরিচয় স্কুল লাইফে, ছেলেদের থেকে এড়িয়ে চলা বৃষ্টি ফারহানকে ভালোবেসে ফেলে একটা সময়ে। অবশ্য বন্ধুত্বের হাতটা ফারহানই আগে বাড়িয়েছিল, বৃষ্টিও না করেনি। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে কখন যে বৃষ্টির মনে কিশোরী বয়সের ভালোলাগা, তারপর আস্তে আস্তে ভালোবাসার উকি দিল, সে বুঝতে পারেনি। অনুভূতিতে কাঁচা মেয়েটা অনুভূতি প্রকাশে ভীষণ ভয় পায়, তাই তো আজও বলা হয়ে ওঠেনি। তন্নি ফারহানের বেস্ট ফ্রেন্ড। আজ ভীষণ কান্না পাচ্ছে। বৃষ্টির মনে হচ্ছে কেউ তার খুব প্রিয় জিনিসটা ছিনিয়ে নিচ্ছে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। যখন ঘুম ভাঙল সকাল 7টা, উঠে ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে যায়। কাল না জানি আম্মু কত ডেকেছিল, অনেক রেগে গেছে হয়তো, কিন্তু আমি কি করব, ঘুমিয়ে পড়েছিলাম তো। এসব ভাবতে ভাবতে নাস্তা টেবিলে আসে। এসে দেখে আব্বু বসে আছে। আব্বুকে সালাম দিয়ে নাস্তা করতে বসে যায়। আম্মু, স্কুলে যাব, তাড়াতাড়ি খেতে দাও। রাবেয়া বেগম কোন কথা না বলে নাস্তার প্লেট এগিয়ে দেয়। কি হয়েছে আম্মু? কথা বলছো না কেন? সরি, আসলে কাল খুব ঘুম পেয়েছিল। রাতে তুমি ডেকেছিলে, আমি শুনতে পাইনি, বিশ্বাস করো। সরি আম্মু, কিউট ফেস করে বলে বৃষ্টি। মেয়ের এমন করে বলা দেখে নিজের রাগ ধরে রাখতে পারলেন না রাবেয়া বেগম। একেবারে মেঘ ছাড়া বজস পাতের মতো সব উগড়ে পড়ল। আমার তো যত জ্বালা, বাপ মেয়ে মিলে আমাকে জ্বালিয়ে খেলো। ওদের বাহানার শেষ নেই, সব আমার উপরে দায়িত্ব। বাপ যাবে অফিসে, আমাকে সব রেডি করে দিতে হবে। মেয়ের টিফিন, নাস্তা, ছেলের টিফিন, স্কুলে দিয়ে আসা, রান্না, সব কাজ আমার। আবার ওদের চারবেলা ডেকে ডেকে খাওয়ানো। পারব না আমি এই সংসার করতে। আশরাফ হোসেন মেয়ের কানে কানে বলেন, শুরু হয়ে গেছে তোর মায়ের টেপ রেকর্ডার। এসব শুনিস না, তাহলে তোর লেট হয়ে যাবে। চল কেটে পড়ি। বলে দুজনেই হাসতে হাসতে খাওয়া শেষ করে। তারপর বৃষ্টি চলে যায় স্কুলে আর ওর বাবা অফিসে। বৃষ্টি স্কুলে গিয়ে সোহেল, সৃজা, ঈশাদের সাথে ক্লাসে বসে। কিছুক্ষণের মধ্যে স্যার আসে ক্লাসে, আর 2 মাস পর এসএসসি পরীক্ষা, তাই সব স্টুডেন্টদের নিয়ে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয় স্কুল থেকে। সব স্টুডেন্টদের থাকতে বলা হয় এই পিকনিকে। আগামী শুক্রবার পিকনিকের ডেট ঠিক করা হয়। সবাই অনেক খুশি পিকনিকে যাবে বলে। দেখতে দেখতে পিকনিকের দিন চলে আসে। সকাল 6টার মধ্যে সবাইকে স্কুলে আসতে বলা হয়। এখান থেকে 7টায় বাস ছাড়া হবে। এদিকে বৃষ্টির আসতে লেট হচ্ছে দেখে ফারহান ভাবে বৃষ্টি হয়তো আসবে না। মন খারাপ করে কল করে বৃষ্টিকে, তারপর একটু সাইডে গিয়ে জানতে চায় কোথায় আছে। বৃষ্টি জানায় সে প্রায় এসে গেছে। এটুকুতেই হাসি ফুটে ওঠে ফারহানের মুখে। ঈশা ফারহানকে এভাবে মুচকি হাসতে দেখে কি হয়েছে জিজ্ঞাসা করাই, কিছু না বলে বাকিদের কাছে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়া হবে, কিন্তু এখনও বৃষ্টি আসেনি দেখে চিন্তা হয় ফারহানের। তারপর হঠাৎ করে কাউকে দেখে যেন থমকে যায় আর মুচকি হাসে।
এসব কিছু অজানা বৃষ্টি কোনো রকমে নিজের ওড়না এক হাতে ধরে দৌড়ে দৌড়ে বাসে এসে ওঠে। বৃষ্টি আজ একটা লাল রঙের চুড়িদার পরেছে, যার পাজামা আর ওড়না সাদা, চুলটা হালকা উঁচু করে পানিটেল করে ছাড়া, বাম হাতে একটা ঘড়ি, কানে দুটো ছোট্ট দুল, এতেই যেন মুগ্ধ হয়ে দেখছে ফারহান বারবার। আর এদিকে ফারহান একটা ব্লু শার্ট, কালো জিন্স, হাতে একটা ওয়াচ, আর চুলগুলো সেট করা, ব্যাস এটুকুতেই যেন প্রচুর হ্যান্ডসাম লাগছে, আর চোখে বারবার বৃষ্টির চোখ ফারহানের দিকে পড়ছে। ছেলেরাও এত সুন্দর হয় নাকি? সুন্দর তো মেয়েরা হয়, ছেলেরা এত সুন্দর হলে হয় নাকি? আচ্ছা, মেয়েরা সুন্দর হলে সুন্দরী বলে আর ছেলেরা সুন্দর হলে কি সুন্দরা বলে? এসব আকাশ পাতাল ভাবনার মাঝখানে ফারহান পাশে এসে বসে বৃষ্টির পাশে। কিরে, আজ এত সাজগোজ করেছিস কেন? কি ব্যাপার? তুই শুধু আমাকেই দেখলি সাজগোজ করে আসতে? আর বাকিদের চোখে পড়ে না তোর? দেখ, সবাই আমার থেকেও বেশি সেজে এসেছে। আশেপাশে তুই থাকলে আর অন্য কারোর দিকে চোখ যাবে তবেই না দেখব, বিড়বিড় করে বলে ফারহান একদৃষ্টিতে তাকিয়ে থাকে পাশে বসা মেয়েটার দিকে। মেয়েটা এমনিতেই মায়াবী, তার উপর যেন এই ড্রেসে পুরো পবিত্র স্নিগ্ধ ফুল লাগছে। আচ্ছা, কোন ফুলের মতো লাগছে? লাল গোলাপ ভালোবাসার, আর সাদা গোলাপ তো বন্ধুত্ব আর স্নিগ্ধতার প্রতীক। যে মেয়েটার দিকে তাকিয়ে এত কিছু ভাবছে সে তো আনমনে জানালার বাইরের পরিবেশ দেখতে ব্যস্ত। 11টার মধ্যে পিকনিক স্পটে পৌঁছে যায় সবাই। রাস্তায় অনেক গল্প আর আড্ডা দিয়ে সময়টা পার করে। বাস থামতেই বৃষ্টি দৌড়ে নেমে পড়ে আর বাকিরাও নামে বাস থেকে। ফারহান নামতে গিয়ে লক্ষ্য করে বৃষ্টির ফোন সিটে পড়ে আছে। ফোনটা হাতে নিয়ে অন করতে অবাক হয়ে যায়। অবশ্য যতটা অবাক হওয়ার তার থেকে কম হয়েছে, কারণ ব্যাপারটা আগে থেকেই আন্দাজ করেছিল আর কাল নিশা ওকে সব বলে দিয়েছে। বাস থেকে নামার সময় দেখে বৃষ্টি উঠতে চেষ্টা করছে, কিন্তু বারবার দুজনে মুখোমুখি এসে যায়। ফারহান ডান দিক থেকে নামতে চাইলে বৃষ্টি সেদিকে থেকে ওঠার চেষ্টা করে, আবার ওই অন্য সাইড দিয়ে নামতে গেলেও সেম অবস্থা। দেখে দুজনেই হেসে দেয়, তারপর ফারহানের হাতে নিজের ফোন দেখে ছো মেরে নিয়ে চলে যায়। ওর যাওয়ার দিকে তাকিয়ে হেসে ফেলে আর মনে মনে বলে, পাগলি একটা। যেহেতু ওখানেই রান্নার ব্যবস্থা করা হয়, তাই সব মেয়েরা কিছু না কিছু কাজে হাত লাগাচ্ছিল, আর ছেলেরা পেছনে বসে দাঁড়িয়ে হাসাহাসি করছিল। ফারহান বৃষ্টির পিছনে দাঁড়িয়ে সমানে খেয়ে পিয়ে যাচ্ছিল, আর ওদের দুষ্টুমি দেখে সবাই হাসাহাসি করছিল। হঠাৎ করে আলু কাটতে গিয়ে ছুরিতে হাত লেগে যায়। বৃষ্টির আহহ বলে চিৎকারে ফারহান ছুটে এসে দেখে হাত অনেকটা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। সাথে সাথে হাত ধরে ফু দেয়, তারপর একজন ফার্স্ট এইড বক্স এগিয়ে দিলে আস্তে আস্তে জায়গাটা পরিষ্কার করে ড্রেসিং করে দেয়। তারপর হাত ধরে ওখান থেকে উঠিয়ে পাশে একটা পাথরের উপর বসিয়ে বকতে শুরু করে। তোকে কে বলেছিল এসব কাজ করতে? বড় হয়ে গেছিস খুব, তাই না? কাজ করতে এসেছিস তুই এখানে? এর থেকে আর বেশি কিছু বলতে পারল না। বৃষ্টির ছলছল করা চোখ আর কিউট ফেস দেখে সব রাগ পড়ে যায়। কান্না করার ফলে যেন একটু বেশি কিউট লাগছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে কল আসায় একটা একটু দূরে গিয়ে কলটা রিসিভ করে কথা বলতে থাকে। সৃজা, সোহেল, বৃষ্টি সবাই একসাথে একটা গাছের নিচে বসে গল্প করছে। ফারহান কিছুক্ষণ পর এসে যোগ দেয় ওদের সাথে। আড্ডার মাঝে সোহেল সৃজাকে জিজ্ঞাসা করে, কিরে, প্রপোজ ডে কতগুলো প্রপোজ পেলি? একটাই পেয়েছে রে। কিরে, কে প্রপোজ করল একবারও বললি না তো? আসলে সোহেল সৃজাকে পছন্দ করে, সেটা সৃজাও জানে। এভাবে সৃজা ফারহানকেও জিজ্ঞাসা করলে বলে একটাও না, সোহেলও বলে একটাও পায়নি। কেউ নাকি ওর ভালোবাসার গুরুত্ব দেয় না বলে মন খারাপ করে। সবাই ওর কথা শুনে এক দফা হেসে নেয়। তারপর ফারহান বলে, ওই তুই কটা প্রপোজ পেলি? বৃষ্টি অন্যদিকে তাকিয়ে থাকায় বুঝতে পারেনি কাকে উদ্দেশ্য করে বলল, তাই সৃজা ওকে খোঁচা মেরে বলে, ওই তোকে জিজ্ঞাসা করছে রে। ও এমন করে ওই বলে বললে কিভাবে বুঝবো কাকে জিজ্ঞাসা করছে? আমার তো একটা নাম আছে নাকি? নাম ধরেও তো বলতে পারে। এই তুই কখনো ওর নাম ধরে ডাকিস না কোনো বলতো? বলল সোহেল। আরে বুঝিস না, এগুলোকে বলে প্রেম।
বাবা কত প্রেম, বলে হাসতে লাগল সৃজা। এদিকে ওদের কথা শুনে তো পুরো থম্মে রেগেছে বৃষ্টি। এসব কি বলছে এরা? মনে মনে সৃজাকে বকতে লাগল। আর আমি কোনো প্রপোজ ট্রোপস পাইনি, তোদের মতো সুন্দরী নাকি আমি, যে কেউ প্রপোজ করবে? কারোর কি খেয়ে দেয়ে কাজ নেই? ওদের কথা শুনে ফারহান হাসিমুখে বলে, তুই তো সুন্দরী না। তারপর বিড়বিড় করে বলে, মায়াবী তুই। অপ্রিয় প্রিয়জন। ফেজা সেডেক। পর্ব 2। ওদের কথা শুনে ফারহান হাসিমুখে বলে, তুই তো সুন্দরী না। তারপর বিড়বিড় করে বলে, মায়াবী তুই, ভীষণ মায়াবী তুই। কিরে, আজ তো টেডি ডে, বৃষ্টিকে একটা টেডি দিতে পারতিস তো তুই, ফারহানকে উদ্দেশ্য করে বলে সৃজা। আসলে বৃষ্টি যে ফারহানকে ভালোবাসে এটা সৃজা আর সোহেল জানে। যে নিজেই একটা টেডি, তাকে আবার কি টেডি গিফট করব বলে মুচকি হাসে ফারহান। বাকিদের এমন কথাবার্তায় বৃষ্টি লজ্জায় লালনীল হয়ে যায়, লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে ওর। চারজন একসাথে মেঠো রাস্তা পেরিয়ে একটা সুন্দর জায়গা দেখতে পায়। সরু পাকা রাস্তা আর দুদিকে কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছ, কিছু ফুল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সামনে সৃজা আর সোহেল হাত ধরে হাঁটছে আর খুনসুটি করছে। ওদের থেকে কিছুটা দূরে বৃষ্টি আর ফারহান পাশাপাশি হাঁটছে। দুজনে কারুর মুখে কোন কথা নেই, যেন দুজনে সময়টাকে ভীষণভাবে উপভোগ করছে। হঠাৎ ফারহানের ফোন আসায় কিছুটা দূরে সরে গিয়ে কল রিসিভ করে। এটা দেখে মুহূর্তে বৃষ্টির কোমল মনে মেঘ ছেয়ে যায়। ভীষণ কষ্ট পেয়ে চুপচাপ রাস্তার ধারে বসে পড়ে। সৃজা এসে বৃষ্টির পাশে বসে নানানভাবে মন খারাপ কেন জিজ্ঞাসা করাই বৃষ্টি মাথা নিচু করে কেঁদে দেয়। ফারহান তো বেশিরভাগ সময় তন্নির সাথে সময় কাটায়, ঘুরতে যায়। আজ প্রথম আমি আর ফারহান কোথাও এসেছি, তাও ওকে কেন আমাদের মাঝে আসতে হবে বল? বলতে বলতে কান্না করে বৃষ্টি। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হ আগে, আর কি হয়েছে বল আমাকে। ফারহানটাই বা কোথায় গেল সান্ত্বনা দিতে দিতে বলল সৃজা। কিরে, কি হয়েছে? ও এভাবে কান্না করছে কেন? কোথাও লেগেছে? ব্যথা পেয়েছিস? কি হয়েছে বল আমাকে। ওই বল না কি হয়েছে। ফারহানকে এমন করে চিন্তিত হতে দেখে কান্না কমে যায় বৃষ্টির। ফারহান সৃজাকে উদ্দেশ্য করে বলল, আমি তো একটা কল আসায় সাইডে গিয়ে কথা বলছিলাম, এসে দেখি ও কান্না করছে। 1 মিনিট। ওই তাকা আমার দিকে, কলটা আম্মু করেছিল, তন্নি করেনি। এটুকু বলেই মুচকি হেসে তাকায় বৃষ্টির দিকে। এদিকে বৃষ্টিও অবাক হয়ে তাকিয়ে থাকে ফারহানের দিকে আর মনে মনে ভাবে, ও কিভাবে বুঝল যে আমি তন্নি কল করেছে ভেবে কষ্ট পেয়েছি। ফারহান মুচকি হেসে আলতো হতে চোখ মুছিয়ে দিয়ে বলল, বুঝি বুঝি, আমি সব বুঝি। আবারও অবাক হয়ে তাকানো বৃষ্টি। এদিকে এতক্ষণে বাকিদের ব্যাপারটা বোধগম্য হতেই হুহা করে হেসে ওঠে সবাই। ফারহান আর বৃষ্টি কিছুটা লজ্জা পায়। ফারহান এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করে নেয়। ফারহানের পাশে বৃষ্টি, তারপর সৃজা, পাশে সোহেল। অনুভূতিগুলোকে যেন আজকেও ধরে রাখতে পারছে না, মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে খোলা আকাশে। ফারহান বৃষ্টির হাত ধরে কিছুদূর এগিয়ে একটা জায়গায় বসে, আর বৃষ্টিকেও বসতে বলে, তো ফোনটা দে তো। এই কথাটা শোনার সাথে সাথে বৃষ্টি নিজের ফোনটা পিছনে লুকানোর ব্যর্থ চেষ্টা করে আর বলে, কেন, আমার ফোন নিয়ে তোর কি কাজ? নিজের ফোনটা আছে, আমারটা দেওয়া যাবে না? জোর করে বৃষ্টি হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে অন করতেই লজ্জায় পড়ে যায় বৃষ্টি। এত লজ্জা পেতে হবে না, আমি জানি সব, বলে কিছুক্ষণ চুপ থেকে ফারহান আবার বলা শুরু করল, কিছু কথা বলি, মন দিয়ে শুনবি। তোর বয়সটা অনেক কম, বাচ্চা মেয়ে, দুষ্টুমিতে ভরা তুই। এটা তোর ভালোবাসা নয়, এটা নিতান্তই তোর আবেগ। ভুলটা তোর না, ভুলটা বয়সের। এই বয়সে আবেগে গা ভাসিয়ে দেওয়াটা স্বাভাবিক। এই বয়সে আমাদের জীবনে যেটা আসে সেটা ভালো লাগা। ভালোবাসা আর ভালো লাগা এক করে ফেলিস না। দেখবি সময়ের সাথে সাথে এই আবেগ, মোহ কেটে যাবে। এই বয়সটা পড়াশোনা করার।
তুই অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু তুই কি জানিস কিছুদিন ধরে তুই পড়াশোনা কতটা কমিয়ে দিয়েছিস? আমি তোকে খুব বড় হতে দেখতে চাই। প্লিজ এখন আপাতত এসব ভূত মাথা থেকে নামিয়ে মন দিয়ে পড়াশোনাটা কর। আমারও তোকে ভালো লাগে, বাট ভালোবাসা নিয়ে আমি কখনো ভাবিনি। বৃষ্টি মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলছে। কিছুক্ষণ চুপ থাকার পর ফারহানের আর বৃষ্টির কান্না সহ্য হল না, দুহাতে ওর মুখটা উঁচু করে ধরে। আর কাঁদিস না প্লিজ, তোর কাণ্ড আমার সহ্য হচ্ছে না। তুই আমার কাছে ফ্রেন্ডের থেকেও বেশি কিছু, কেন বুঝিস না? এটুকু বলেই আলতো করে বৃষ্টির কপালে নিজে ঠোঁট ছোঁয়ায়, তারপর ওর কপালে কপাল ঠেকিয়ে দুজনে চুপ থেকে কিছুক্ষণ সময়টা উপভোগ করতে থাকে। এতক্ষণে বৃষ্টির কান্না থেমে গিয়েছে, একটা মিষ্টি নতুন অনুভূতি খেলা করছে ওর মনে, আর ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি। খেতে বলে ফারহান ঠিকমতো খেতে পারছিল না, কারণ তরকারিতে ঝাল একটু বেশি হয়েছিল, আর ফারহান একজন ঝাল খেতে পারে না। ফারহানের এমন অবস্থা দেখে বৃষ্টির গলা দিয়ে আর খাবার নামল না। হাত ধুয়ে উঠে চুপচাপ একটা গাছের গুঁড়ির উপর গিয়ে বসল। কিছুক্ষণের মধ্যে ফারহান এসে পাশে বসল। খেলি না কেন তুই? আমার না হয় ঝাল লাগছিল বলে ঠিকমতো খেতে পারলাম না। কিন্তু তুই খাবার ছেড়ে উঠে এলো কেন? ঝাল জিনিস তো তুই পছন্দ করিস খুব। না, আসলে এমনি ভালো লাগছিল না খেতে, তাই উঠে এলাম। এমনি নাকি আমি খেতে পারলাম না বলে তুইও খেলি না? ফারহানের কাছে এভাবে ধরা পড়ে যাওয়ায় যেন থতমত খেয়ে গেলাম। কি বলবো বুঝতে পারছিলাম না, কিন্তু এভাবে ধরা পড়া যাবে না, তাই বললাম আসলে তেমন না, ঝাল খেলে ঠোঁটটা জ্বালা করছিল তাই খেতে ইচ্ছে করল না। তাড়াহুড়োতে কি বলেছি নিজেও জানি না, কিন্তু আমার কথা শুনে ফারহান হু হা করে হাসতে লাগল, আর বৃষ্টি আর চোখে ওর হাসি দেখতে দেখলাম। কিন্তু আমি তো শুধু কপালে কিস করলাম, তাহলে ঠোঁটের এই অবস্থা কি করে হলো? কানের কাছে মুখ এনে ফিসফিস করে কথাটা বলায় যেন কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল বৃষ্টির। ওড়নাটা খামচে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ওদের কথার মাঝেই সৃজা আর সোহেল এসে বসতে চায় ওদের সাথে, তাই বৃষ্টি ফারহানের পাশ থেকে সরে ওদের বসার জায়গা করে দিতে গেলে সৃজা বৃষ্টিকে ঠেলে ফারহানের সাথে চিপকে দিয়ে দুজনে বসে পড়ে। বৃষ্টি তো আজ শেষ পুরো, সবাই আজ এত এত লজ্জাতে ফেলছে ওকে যে চোখ তুলে তাকাতেও পারছে না। এভাবে থাকতে চাইলে আমার কিন্তু কোনো অসুবিধা নেই। ফারহানের কোথায় বৃষ্টির হুঁশ আসে, আর লজ্জায় আরও গুটিয়ে যায়। আসলে সৃজা ঠেলে দেওয়ার ফলে বৃষ্টি সোজা ফারহানের বুকে গিয়ে পড়ে, আর দুহাত দিয়ে ফারহানের বুকে ঠেস দিয়ে ধরে। ফারহানা, তুই না টমেটো খেতে খুব পছন্দ করিস? সৃজার কোথায় হ্যাসূচক মাথা নাড়তেই সৃজা আবার বলে, তাহলে তোর পাশে একজন পুরো টমেটো হয়ে বসে আছে, দেখতে পাচ্ছিস না? টুপ করে খেয়ে ফেল। বলেই সৃজা আর সোহেল হাসতে থাকে। বৃষ্টি আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে কিছুটা দূরে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আল্লাহ, আজ এরা কি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছে নাকি? এত লজ্জা আমি জীবনেও পাইনি, বলে মুচকি হেসে দেয় আর ভাবে সন্ধ্যার আগে এই মুহূর্তটা খোলা আকাশের নিচে গ্রাম্য পরিবেশে খুব সুন্দর সুন্দর স্মৃতি দিয়ে গেল আমাকে। ভাবনার মাঝে ফারহানা এসে হাতের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গলিয়ে দেয়, আর দুজনে পাশাপাশি হাঁটতে থাকে। দুজনের মাঝে কিছুক্ষণ নীরবতা বজায় থাকার পর ফারহান বলে ওঠে, আমার আর তন্নির মাঝে এমন কোনো সম্পর্ক নেই যেটা তুই ভাবছিস। উই আর জাস্ট বেস্ট ফ্রেন্ড। আমিও ওকে বেস্ট ফ্রেন্ড মনে করি, আর ও তাই মনে করে। তাই তন্নিকে নিয়ে এত ওভারথিঙ্কিং করিস না। কিছুক্ষণের মাঝেই বাস ছাড়া হবে, তাই সবাই বাসের কাছেই আশেপাশে ঘোরাঘুরি করছে। সৃজা ফারহানকে বলে, কেন বৃষ্টিকে কষ্ট দিচ্ছিস তুই বলতো? তুই ওকে ভালোবাসিস বলে দে না। আমি চাইলেও পারবো না রে ওকে সবটা বলতে, এতে পড়ে ও বেশি কষ্ট পাবে। আর আমি যদি এখন ওকে ভালোবাসি বলি তাহলে ও যেটুকু পড়াশোনা করছে সেটাও করবে না। চিনি ওকে ভালো করে। তাই যা হওয়ার এক্সামের পর হবে। অপ্রিয় প্রিয়জন। ফেজা সেডেক। পর্ব 3।
কেন বৃষ্টিকে কষ্ট দিচ্ছিস তুই বলতো? তুই ওকে ভালোবাসিস বলে দে না। আমি চাইলেও পারব না রে ওকে সবটা বলতে, এতে পড়ে ও বেশি কষ্ট পাবে, আর আমি যদি এখন ওকে ভালোবাসি বলি তাহলে ও যেটুকু পড়াশোনা করছে সেটাও করবে না, চিনি ওকে ভালো করে। তাই যা হওয়ার এক্সামের পর হবে। বাস শুরু করে নিজের গন্তব্য, আর সবাই পিছনে ফেলে যায় এই সুন্দর সময়টাকে, হাজারো স্মৃতি, ভালো লাগা আর মন খারাপ নিয়ে সবাইকে ফিরে যেতে হয়। ফেরার সময় অতিরিক্ত ক্লান্ত বৃষ্টি একটা ভরসার কাঁধ পেয়ে ঘুমিয়ে পড়ে, আর ফারহানের কোনো এক অজানা কারণে ঘুম আসে না। কারণটা প্রেয়সীকে এত কাছ থেকে দেখার লোভ, নাকি অন্য কিছু তাকে ঘুমাতে দেয় না জানা নেই। এভাবে দেখতে দেখতে সময় পার হতে থাকে, সামনে পরীক্ষা তাই সবাই পড়াশোনায় ব্যস্ত, কেউ আর এখন স্কুলে যায় না। সারাদিন পড়াশোনার সাথে সাথেও চলতে থাকে ফারহান আর বৃষ্টির খুনসুটি। এরই মাঝে বৃষ্টির অ্যাক্সিডেন্ট হয় একবার, গুরুতরভাবে আঘাত পায়, সে সময়ে কখনো ফারহান একজন কেয়ারিং বন্ধু, তো কখনো আবার বড়দের মতো শাসন করে সব কাজ করিয়েছে, ঠিকমতো ওষুধ খাওয়ানো, খাওয়া দাওয়া সময় মতো করা সবকিছুতেই খেয়াল রেখেছে, এজন্য বৃষ্টিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে। এক কথায় বৃষ্টি ফারহানের প্রতি আরও দুর্বল হয়ে পড়েছে। দেখতে দেখতে সবকটা পরীক্ষা শেষ হয়। এবার রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত সবাই ফ্রি। ইদানিং ফারহান আর আগের মতো নেই, আগের মতো ওদের আর কথাও হয় না। বৃষ্টি ভাবে হয়তো পরীক্ষার পর কিছুদিন রিল্যাক্স টাইম কাটাচ্ছে, তাই আর এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করে না। এদিকে ফারহান এই কয়দিনে একদম স্বাভাবিক হয়ে যায়, বন্ধু হিসেবে যতটুকু খোঁজ নেওয়া দরকার ঠিক ততটুকুই বৃষ্টির খোঁজ রাখে। ফারহানের এই পরিবর্তন বৃষ্টি মেনে নিতে পারছে না, সবসময় ভাবতে থাকে যে কি এমন হলো ফারহান ওর সাথে এমন ব্যবহার করছে। ও কি কিছু ভুল করেছে? এরই মধ্যে কলেজে ভর্তির তোড়জোড় লেগে যায়, সবাই ব্যস্ত হয়ে পড়ে কে কোন কলেজে ভর্তি হবে সেটা নিয়ে। এদিকে বরাবরই ভালো রেজাল্ট করায় আশরাফ হোসেন মেয়েকে ভালো কলেজে ভর্তি করাতে চান। কিন্তু বৃষ্টি বারবার এখানের কলেজে ভর্তি হওয়ার কথা বলে, কারণ দূরে চলে গেলে ফারহানের সাথে ওর আর দেখা হবে না, আর ফারহান না চাইলে কথাও হবে না। এমনিতেই ফারহানের এমন যোগাযোগ কমিয়ে দেওয়া নিয়ে দ্বিধাতে ভুগছে, তার উপর আব্বুর মুখের উপর কিছু বলতেও পারে না, তাই বাধ্য হয়ে ওকে আব্বুর পছন্দের কলেজেই ভর্তি হতে হয়। এরপর একবার শুধু সৃজার সাথে কথা হয়েছিল, আর ফারহান ব্যস্ততা দেখিয়ে দেখা করতে আসে না একবারও, ভেতরে ভেতরে ভীষণ ভেঙে পড়ে বৃষ্টি। আর দুদিন পর চলে যেতে হবে, তাই চাইলেও এখন বৃষ্টি কিছু করতেও পারবে না, তাই যেটা হচ্ছে চুপচাপ মেনে নেয়। দেখতে দেখতে সময় পার হয়ে যায়, কেটে যায় দুটো বসন্ত। আজ বাড়ি ফিরছে বৃষ্টি, মনে মনে ভীষণ খুশি সে, কারণ এতগুলো দিন পর আবার ফারহানের সাথে দেখা হবে, ঠিকঠাকভাবে কথা হবে। কতদিন ওই মুখটা দেখেনি, একটু ছুঁয়ে দেয়নি, চুলগুলো এলোমেলো করে দেয়নি, দুষ্টুমি করেনি। ভাবতে ভাবতেই আপনমনে হেসে ওঠে, এতদিন মাঝে মধ্যে ফারহানের সাথে মেসেজে কথা হয়েছে, তাও খুব কম। একবার সৃজার কাছে শুনেছিল, ওর চলে আসার কয়েকদিন পর ফারহান বলেছিল, তুই সেদিন বলছিলিস আমি কেন আমার ভালোবাসার কথা প্রকাশ করি না, এখন দেখ প্রকাশ করলে আরও বেশি কষ্ট পেতাম। না পারতাম ওকে আটকাতে, না পারতাম ওকে ছেড়ে থাকতে, তাই তো কখনো কিছু বুঝতে দিইনি। এগুলো শুনে বৃষ্টিভাবে ফারহান ওর দূরে চলে আসতে খুব কষ্ট পেয়েছে, তাই হয়তো শেষে দেখা করতে চাইত না। আর মনে মনে ঠিক করে যেভাবে হোক এবার ফারহানকে ওর মনের সব অনুভূতিগুলো বলবে, আর নিজের মাঝে চেপে রাখবে না, বলে দেবে যে ফারহান যেটাকে আবেগ আর ভালোলাগা বলেছিল সেটা ভালোবাসা ছিল। তাই তো আজও এতগুলো দিনে ওর মনে শুধুই ফারহান আছে, আর অন্য কেউ জায়গা করতে পারেনি। আজ অনেকদিন পর বৃষ্টি সেই স্কুলের সামনে যায়, ঘুরে ঘুরে দেখে পুরো জায়গাটা, কত ছোট বড় স্মৃতি জড়িয়ে আছে এই স্কুল, এই গাছতলা, এই ক্লাসরুমের সাথে। তারপর চলে যায় সেই পুরনো পুকুর পাড়ে যেখানে মন খারাপ হলেই বৃষ্টি বসে থাকত, আর ফারহান যখন সব জায়গায় খুঁজেও না পেত তখন ঠিক বুঝে যেত যে বৃষ্টি এখানেই আছে,
ব্যাস চলে আসতো ওর মন ভালো করতে। এসব ভাবতে ভাবতে আপন মনেই হাসে আর ভাবে, আচ্ছা ফারহান নিশ্চয়ই আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে তাই না? এমনিতেই আমি এক বালতি ক্রাশ খেয়ে আছি ওর উপর, এবারে যদি এক পুকুর ক্রাশ খেয়ে যায় তাহলে কি হবে? আর আমি তো সাঁতার জানি না, তাহলে উঠব কিভাবে? যদি ডুবে মরে যাই তাহলে আমাদের হবু বাচ্চার কি হবে? এসব ভাবনার মাঝে কেউ পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আর খুশিতে আটখানা হয়ে বলে, আমি ভাবতে পারছি না কতগুলো দিন পর তোর সাথে আবার দেখা। কত বড় হয়ে গেছিস তুই, আর সুন্দরও। সৃজার এমন কথা শুনে আর না হেসে পারে না। তুইও কি কম সুন্দরী হয়েছিস নাকি? আমাদের সোহেলের তো বিপদ বাড়ছে আরও। বৃষ্টির কথা শুনে ভ্রু উঁচু করে তাকায় সৃজা, কেন আমি আবার সোহেলের বিপদ কিভাবে বাড়ালাম? আরে এমন সুন্দরী গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, বাকিরা আর কেউ যে চান্স পাচ্ছে না, রাগ হবে না বুঝি? তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে হু হা করে হেসে ওঠে। বেশ কিছুক্ষণ দুজনে আড্ডা দেয়, তারপর বৃষ্টি ফারহানের কথা জিজ্ঞাসা করলে আমতা আমতা করে এড়িয়ে যায় সৃজা। ব্যাপারটা বৃষ্টি খেয়াল করে, আর এক অজানা ভয় কাজ করে ওর মধ্যে। দেখ সৃজা, কি হয়েছে আমাকে বল সবটা, প্লিজ, তুই অন্তত কিছু লুকাস না আমার থেকে। ফারহান তন্নির সাথে রিলেশনে আছে। ব্যাস এটুকুই যথেষ্ট ছিল বৃষ্টির হাসিমুখটা চুপসে দেওয়ার জন্য। ওর যেন নিজের কানকে বিশ্বাস হচ্ছে না, এসব কি বলছে সৃজা? নিশ্চয়ই মজা করছে, না হলে ফারহান এমন করতে পারে না আমার সাথে। দেখ আমার এমন মজা একদম ভালো লাগছে না, তুই আর কখনো এই ধরনের মজা করবি না আমার সাথে, তাহলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি জানতাম বৃষ্টি তুই মানতে পারবি না এসব, আমি জানি তোর ভিতরে কি চলছে, কিন্তু বিশ্বাস কর আমি একটাও মিথ্যে কিছু বলিনি। হঠাৎ করেই দুনিয়াটা যেন বড্ড স্বার্থপর বলে মনে হয় বৃষ্টির, সবকিছু এলোমেলো লাগে। তাহলে কি ফারহান ওকে ঠকালো? এই একটাই কথা মাথায় ঘুরতে থাকে। তাহলে ওর বলা সব কথা মিথ্যে ছিল? এত আবেগ, অনুভূতি সব মিথ্যে ছিল? কি করে পারল ফারহান ওর সাথে এমন নাটক করতে? ও তো কখনো জোর করেনি ওকে ভালোবাসতে, তাহলে কলেজে 2 বছর যে কিভাবে পার করেছে সেটা শুধু সে নিজেই জানে। কলেজের সবাই জানত ফারহানের কথা, কেউ কখনো প্রপোজ করলেই বলে দিত ওর ভালোবাসার মানুষটার কথা। ওর প্রতিটা ডায়েরির পাতা, প্রতিটা নির্ঘুম রাত সাক্ষী ওর ভালোবাসার। বৃষ্টি যেন রিয়েক্ট করতে ভুলে গেছে, পাথরের মতো বসে আছে দেখে সৃজা বৃষ্টির হাত ধরে একটা জায়গায় নিয়ে যায়, সেখানের দৃশ্য দেখে হুহু করে কেঁদে ওঠে বৃষ্টি। কলেজের পাশের পুকুর পাড়ে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, যেটা বরাবরই বৃষ্টির খুব পছন্দের ছিল, কিন্তু আজ হঠাৎ করেই গাছটার উপর খুব রাগ হচ্ছে, সহ্য করতে পারছে না গাছটাকে, কারণ ওই গাছের নিচেই তার ভালোবাসার মানুষটা নিজের ভালোবাসাতে মেতে আছে। তন্নির কোলে মাথা রেখে শুয়ে আছে ফারহান, আর মাঝে মাঝে ওর পেটে কাতুকুতু দিচ্ছে, কখনো নাক ধরে টান দিচ্ছে, আর তন্নি কখনো ওর মাথায় বিলি কেটে দিচ্ছে, তো কখনো চুলগুল এলোমেলো করে আবার নিজেই গুছিয়ে দিচ্ছে। দুজনকে দেখে ভীষণ পরিপূর্ণ মনে হচ্ছে, ঠিক এমনভাবেই দেখতে চেয়েছিল ও নিজেকে আর ফারহানকে। ওর কি দোষ ছিল যে আজ এতটা কষ্ট পেয়ে হচ্ছে? বাচ্চাদের মতো নিচে হাঁটু মুড়ে বসে মুখে হাত দিয়ে কান্না করতে থাকে বৃষ্টি। আজ যেন নিজের উপরই রাগ হচ্ছে এই জঘন্য মানুষটাকে ভালোবাসার জন্য। কিছু একটা ভেবে উঠে দাঁড়ায় বৃষ্টি আর এগিয়ে যায় ওই সুখী কপত কপতির দিকে। অপ্রিয় প্রিয়জন। ফেজা সেডেক। পর্ব 4। সামনে একজোড়া পায়ের অবস্থান দেখে দুজনেই সেদিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে গেল, এমনভাবে চমকানোর কারণটা দুজনের কাছেই অজানা। নিজেদেরকে যথাযথ স্বাভাবিক করে ফারহান বলে, কবে ফিরলি? অপরদিক থেকে হাসিমুখে জবাব এলো, এই তো কাল। আবারও খাপোছাড়া কণ্ঠে বলে ফারহান, কেমন আছিস? তুই ফিরবি বলিসনি তো?
বৃষ্টি এবার শান্ত কণ্ঠে উত্তর দেয়, আগে থেকে জানিয়ে দিলে বুঝি এই খেলাটা আরও কিছুদিন খেলা যেত? আরও কিছুদিন এই মনটা নিয়ে খেলতে পারতিস? আরও বেশি করে ভেঙ্গে দুমড়ে মুচড়ে দেওয়ার সুযোগ পেতিস? কিছুক্ষণ থেমে আবারও বলা শুরু করে, কেন করলি আমার সাথে এমনটা ফারহান? আমি কি তোর কাছে কখনো ভালোবাসার দাবি নিয়ে এসেছিলাম? বলেছিলাম আমাকে তোর ভালোবাসতে হবে? কখনো কি বলেছিলাম যে আমার এত কাছে আয়? তবে কেন এলি আমার এত কাছে? কেন এতগুলো মিথ্যে বললি আমাকে? কেন মিথ্যে স্বপ্ন দেখালি? কথা বলতে বলতে হেঁচকি তুলতে থাকে আর জোরে জোরে নিঃশ্বাস নেয়। বৃষ্টির এমন অবস্থা দেখে তন্নি পানি বের করে খাওয়ার জন্য দিলে ছুঁড়ে ফেলে দিয়ে আবারও বলতে শুরু করে, তুই তো খুব ভালো করে জানতিস আমাকে ফারহান। আমি কখনো কোনো ছেলের সাথে এতটা ক্লোজ হয়নি যতটা তোর সাথে হয়েছি। ভালো না বাসতিস অন্তত এই অভিনয়টা না করলেই পারতিস। এটুকু ছাড় কি আমাকে দেওয়া যেত না? কেন এভাবে আমাকে ভেঙ্গে দিলি কেন বল? তুই আমাকে তখনই বলতে পারতিস যে তুই তন্নিকে ভালোবাসিস, আর কখনো তোদের মাঝে আসতাম না আমি। কিন্তু তুই আমার বিশ্বাস, ভরসা, ভালোবাসা, বন্ধুত্ব সব নিয়ে খেলা করেছিস। এবার খুশি তো তুই? দেখ আমি তোর সামনে কেমন নিচে বসে কাঁদছি, আমার মনটাকে খুব যত্ন সহকারে একটু আঁকটু করে ভেঙ্গেছিস। দেখ আমাকে ভেঙে দিতে সক্ষম হয়েছি তুই। পুরোটা সময় ফারহান চুপ থাকলেও এখন আর চুপ থাকতে পারল না। দুকদম এগিয়ে বৃষ্টির মুখোমুখি বসে একটু জোরেই বলে উঠল, আমি তোকে কখনো ভালোবাসি বলেছিলাম? তুই আমাকে কখনো ভালোবাসিস বলেছিলিস? কখনো আমি তোকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তোকে ভালোবাসব? তাহলে কিসের ভিত্তিতে তুই আজ আমাকে এতগুলো কথা বলছিস? আজ 2 বছর পর তুই এসে বলছিস আমাকে ভালোবাসিস। আমি তোকে ঠকিয়েছি? আমি তখন তোকে শুধু সান্ত্বনা দিয়েছিলাম, যাতে তুই স্বাভাবিক হতে পারিস, নিজের পড়াশোনায় ফোকাস করতে পারিস। কখনো তোকে ভালোবাসব বলে প্রতিশ্রুতিবদ্ধ নই আমি। কিছুটা নরম কণ্ঠে আবারও বলে ওঠে, দেখ তুই আমার থেকে ভালো কাউকে। ফারহানকে হাত উঁচু করে থামিয়ে দিয়ে, ইয়েস, আই নো আই ডিজার্ভ বেটার দ্যান ইউ। হ্যাঁ, আমি জানি তোর থেকে ভালো কেউ আমার উপযুক্ত। তবে একটা কথা মাথায় রাখিস, পাপ বাপকেও ছাড়ে না। ভাবিস না অভিশাপ দিলাম, কারণ নিজের সবটুকু দিয়ে যে মানুষটাকে ভালোবেসেছি তার খারাপ কোনোদিন চাওয়ার ক্ষমতা আমার নেই। তবে হারানোর ব্যথা তুইও একদিন বুঝবি, আর সেদিন টের পাবি আমার কষ্টটা। তবে কি বলতো, আমি মনে প্রাণে চাই তুই যেন সেই কষ্টটা না পাস, কারণ তুই কষ্ট পেলে আমি দেখতে পারবো না সেটা, কারণ তুই আমার অপ্রিয় প্রয়োজন। ভালো থাকিস তোরা, আর কখনো আমার মুখও তোদের দেখতে হবে না। সেদিনের পর কেটে গেছে 3টা বছর, কেটেছে 3টে বসন্ত। বৃষ্টি আজ মেডিকেল স্টুডেন্ট। সেদিন বাড়ি ফিরে কাউকে কিছু না বলে নিজের দরজা আটকে রাখে। হাজার রাতে খাওয়ার জন্য হাজার ডাকাডাকি করার পরও যখন বৃষ্টির কোনো সারা শব্দ না পায় তখন বাধ্য হয়ে দরজা খুঁজে, যেটা দেখে সেটার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। মেয়েকে এমন অবস্থায় দেখে জ্ঞান হারান রাবেয়া বেগম। আশরাফ সাহেব অনেক কষ্টে নিজেকে সামলে নেন, কারণ এখন সবাই ভেঙে পড়লে মেয়েটাকে সামলাবে কে? বড় আদরের মেয়ে তার, একটা ফুলের টোকাও কখনো পড়তে দেননি মেয়ের গায়ে, আর আজ সেখানে মেয়েটার অতাকোক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে পড়েছেন উনি। তবুও অনেক কষ্টে নিজেকে সামলে ডক্টরকে ফোন করে দ্রুত আসতে বলেন। ডক্টর জানান ক্ষতটা বেশি হয়নি, ব্লেডে ধারও কম ছিল বলে শিরা কাটেনি, পেশেন্ট এখন বিপদমুক্ত। অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে জ্ঞান হারিয়েছিল। তারপর জ্ঞান ফেরার পর রাবেয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেন। বৃষ্টি আম্মু আব্বুকে এইভাবে আর দেখতে পারছিল না, তাই প্রথম থেকে ফারহানের সাথে হওয়া সব ঘটনা বলে দেয়, আর সেদিনই সিদ্ধান্ত নেয় যে সে অনেক দূরে চলে যাবে এখান থেকে। পরের দিনই তারা ওই গ্রাম ছেড়ে দেন, আর অনেক দূরে চলে যান, আর কাউকে তাদের ঠিকানা দেন না, যাতে কেউ আর ওনাদের সাথে যোগাযোগ না করতে পারে।
বৃষ্টি প্রথম 6 মাস কারোর সাথে ঠিকমতো কথা বলত না, খাওয়া দাওয়া করত না, সবসময় নিজের ঘরে চুপচাপ শুয়ে থাকত। আশরাফ সাহেব জানতেন ওনার মেয়ের ছোট থেকে স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। যে বয়সে বাচ্চারা হাড়ি বাসন খেলনা কেনার জেদ করত, বৃষ্টি তখন ডক্টর কিট খেলনাগুলো কিনতে চাইত। বারবি সেটের মতো এক ধরনের সেট পাওয়া যায় যেখানে স্টেথোস্কোপ সহ আরও প্লাস্টিকের ডাক্তারি জিনিসপত্র থাকে, সেটার কথাই বলতে চাইলাম। তাই তিনি মেয়েকে মেডিকেল কলেজে ভর্তির সিদ্ধান্ত নিলেন, কিন্তু তার আগে মেয়ের সিদ্ধান্ত নেওয়া জরুরি, তাই তিনি খাবার হতে নিয়ে বৃষ্টির ঘরে গেলেন। পুরো ঘর অন্ধকার করে জানালার কাছে দাঁড়িয়ে রাতের ব্যস্ত শহরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে বৃষ্টি। হঠাৎ করে আশরাফ সাহেবের ডাকে ধ্যান ভাঙ্গে তার, তাই পলকহীনভাবে তাকিয়ে থাকে আব্বুর দিকে। আব্বু আজ তোকে খাইয়ে দেবে, এদিকে এসে বসো মা, কতদিন তোকে আর খাইয়ে দেওয়া হয় না, আমার দুষ্টু মেয়েটা কোথায় যেন হারিয়ে গেছে, খুঁজে দে না মা আমার মেয়েটাকে। আমার দুষ্টু মেয়েটাকে আমি একটু মন ভরে দেখতে চাই, ওর দুষ্টুমিগুলো উপভোগ করতে চাই, জানি না আমার মেয়েটাকে আর কখনো আগের মতো ফিরে পাব কিনা। শান্ত আর ছলছল চোখে আশরাফ সাহেবের দিকে তাকিয়ে বৃষ্টি বলে, আমিও তো স্বাভাবিক হতে চাই আব্বু। আব্বু আমি পড়াশোনা করতে চাই, আমার তো সি কমপ্লিট হয়ে গেছে, আমি মেডিকেলে ভর্তি হয়ে চাই আব্বু, আমার স্বপ্ন পূরণ করতে চাই। মেয়ের কথা শুনে মনে মনে চিন্তা করেন কালই এই বিষয়ে কথা বলবেন। মেয়েটা যত ব্যস্ত থাকবে ততই পুরনো জিনিসগুলো ভুলতে পারবে আর আস্তে আস্তে স্বাভাবিক হবে। তারপর দেখতে আজ 3টে বছর পেরিয়ে গেলেও মেয়েটা আর আগের মতো নেই। আগের বাচ্চা বৃষ্টিটা কোথাও হারিয়ে গেছে। এই বৃষ্টি হল প্রাপ্তবয়স্ক, যার কাছে নিজের কাজ, পড়াশোনাটাই সব। ভালোবাসা, ইমোশন, ফিলিংস এসবের কোনো গুরুত্ব নেই। কলেজ লাইফের 3টে বছরেও কোনোদিন কোনো ছেলেকে বন্ধু বানানো তো দূরের কথা, কখনো কোনো ছেলের সাথে ঠিকভাবে কোথাও বলেনি। এই 3টে বছরে অনেকগুলো প্রপোজাল পেয়েছে বৃষ্টি, কিন্তু কখনো কারোর দিকে ফিরেও তাকায়নি। এক কথায় ছেলেদের সহ্যই করতে পারে না। কিন্তু হাজারো চেষ্টা করেও নিজের মনটাকে কঠোর করতে পারেনি বৃষ্টি, সেটা এখনও ততটাই সুন্দর আছে যতটা সেই 16 বছরের বৃষ্টির ছিল। আজ এই হসপিটালে আসছেন একজন বিশিষ্ট সার্জন, দেশে বিদেশে অনেক নাম তার। এখনও পর্যন্ত 2-1টা কেস ছাড়া সবগুলোই সাকসেসফুল। সবথেকে বড় ব্যাপার হল বৃষ্টির আইডিয়াল মানুষ উনি, সবসময় এই মানুষটার মতো হতে চেয়েছে বৃষ্টি, আর আজ এই হসপিটালের লেকচারের হিসেবে আসছেন আহাদ হোসেন মেঘ। মনে মনে ভীষণ খুশি হল এই মানুষটার ব্যক্তিত্ব এতদিন সোশ্যাল মিডিয়াতে পড়েছিল শুধু, আর আজ তার কাছ থেকে কিছু শিখতে পারবে, এটা আসলেই অনেক বড় কিছু পাওয়া। আহাদকে অভ্যর্থনা জানানোর জন্য প্রিন্সিপাল, প্রফেসররা আর কিছু স্টুডেন্টস আসেন। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় ওনাকে। হসপিটাল ক্যাম্পাস থেকে হেঁটে নিজের জন্য বরাদ্দ রুমে যাওয়ার সময় আহাদের চোখ পড়ে হসপিটাল ক্যান্টিনে বসা এক মেয়ের দিকে, যার দৃষ্টি শুধু বইয়ের দিকে, যেন দুনিয়া উল্টে গেলেও তার কোনো যায় আসে না। যেখানে বাকি মেয়েরা সেজেগুজে তাকে দেখতে, ইমপ্রেস করতে আর অভ্যর্থনা জানাতে ব্যস্ত, সেখানে এই নর্মাল কুর্তির সাথে জিন্স আর মাথায় হিজাব পরা মেয়েটা বইয়ে কিছু বুঝতে অসুবিধে হওয়ায় কপালে ভাঁজ ফেলে সেটা রপ্ত করতে ব্যস্ত। হঠাৎ ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে তার। তারপর প্রিয়জন ফেজা সেডেক। পর্ব 5। ডক্টর মেঘ নিজের কেবিনে গিয়ে পেশেন্টের ফাইল নিয়ে বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর রুম থেকে ওটির দিকে যেতে থাকেন, কিন্তু করিডোরের কাছে এসে তার পা থেমে যায়। তারপর একজন নার্সকে ডেকে ভিতরে কি হচ্ছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, স্যার আসলে উনি আমাদের কলেজের 3rd ইয়ারের স্টুডেন্ট, বৃষ্টি। এক কথায় সবার প্রাণ উনি, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই ওনার ফ্যান। প্রতিদিন এই সময়টা উনি এই মানুষগুলোর সাথে কাটান। বৃষ্টিকে দেখলে সবাই যেন ভুলে যায় যে তারা অসুস্থ আর হসপিটালে অ্যাডমিটেড। আজ এই বয়স্ক দাদুটার জন্মদিন, তাই উনি নিজে থেকে এসব আয়োজন করেছেন। নার্সের কথা শুনে মেঘের মুখে হাসি ফুটে ওঠে,
তারপর নার্সকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা ধন্যবাদ, এখন আপনি আপনার কাজে যান। বলেই পা বাড়ায় বৃষ্টির দিকে। কি ব্যাপার, হসপিটালে এত আওয়াজ কিসের? আর এসব কেক, বেলুন দিয়ে সাজানো, এগুলো কি? আমাকে কেউ একটু বলবেন? মেঘের এমন করে বলা দেখে বৃষ্টির ভয় হতে শুরু করল, তাও নিজেকে যথাযথ সামলে নিয়ে আসতে আসতে বলল, আসলে স্যার, আজকে দাদুর জন্মদিন, এমন দিনে এভাবে থাকায় সকাল থেকে দাদুর মনটা ভীষণ খারাপ ছিল, তাই এই সামান্য আয়োজন করেছিলাম দাদুর মন ভালো করার জন্য। মিস বৃষ্টি, আমি কি আপনাদের সাথে সামিল হতে পারি? বৃষ্টি যেন একটা বর্ষর ধাক্কা খেল, ও তো ভাবছিল এই বুঝি কথার ঝুড়ি বর্ষণ হবে তার উপর। বৃষ্টি এতটাই শখ যে উত্তর দিতেই ভুলে গেছে সেটা দেখে মেঘ নিজে থেকেই দাদুর পাশে বসে দাদুকে বলল, দাদু, তোমার নাতনি তো আমাকে মনে হয় থাকতে দিতে চায় না এখানে, তুমি অন্তত একটু রহম করো এই নাতিটার উপর। তারপর সবাই মিলে কেক কেটে দাদুকে খাইয়ে দিয়ে নিজেদের কাজে চলে গেল, আর যাওয়ার সময় মেঘ ইচ্ছে করে বৃষ্টির গালে কেক লাগিয়ে দিয়ে চলে গেল, এমন ভাব যেন কিছুই করেনি। পরের দিন সকালে প্রথম ক্লাস মেঘ স্যারের, আর এদিকে রাস্তায় জ্যামের কারণে বৃষ্টির কলেজে আসতে বেশ কিছুটা লেট হয়, তাই তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে ওঠার সময় শক্ত কিছুর সাথে ধাক্কা খায়, আর বলে, আল্লাহ! সিঁড়ির মাঝখানে খাম্বা কোথা থেকে আসলো আবার, বলেই মাথা উঁচু করে তাকাতেই ভয়ে আ আ করে চিল্লিয়ে পড়ে যেতে নিলে হাত ধরে ফেলে মেঘ, তারপর টান দিয়ে নিজের বুকে নিয়ে এসে বেশ রেগে বলে, আমাকে দেখে তোমার খাম্বা মনে হয়? বৃষ্টি আমতা আমতা করে বলে, সরি স্যার, আসল আমি বুঝতে পারিনি। তো এখনও কি বুঝতে পারছেন না মিস বৃষ্টি যে আপনি কোথায় আছেন? নিজেকে এভাবে স্যারের বুকে দেখে তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে দূরে গিয়ে সরি স্যার বলেই দৌড় একেবারে সোজা ক্লাসরুমে। ওই পরিস্থিতির কথা ভেবেই বৃষ্টির লজ্জায় মাথা কাটা যাচ্ছে, কাল থেকে স্যারের সামনে কেন যে এমন পরিস্থিতিতে পড়ছি, এখন স্যার আমার ব্যাপারে না জানি কি ভাবছে। তারপর যথারীতি মেঘের ক্লাস শেষ হয়। এভাবেই চলতে থাকে দিন, এমনিতেই মেঘকে আইডিয়াল হিসেবে মনে করত বৃষ্টি, আর এখন মেঘের ক্লাস করে, সামনে থেকে মেঘকে দেখে ওনার প্রতি সম্মান আরও বেড়ে যায়। এসব ভাবতে ভাবতে ক্যান্টিনের দিকে যাচ্ছিল বৃষ্টি, হঠাৎ দুটো হাত ওকে টেনে একটা রুমের মধ্যে নিয়ে আসে। ভয় কেঁপে ওঠে বৃষ্টি, কারণ রুমটা সম্পূর্ণ অন্ধকার আর এই অজানা মানুষটার উদ্দেশ্য কি সেটাও ঠাহর করতে পারছে না, তাই অজানা ভয় মাঝে মাঝে কেঁপে উঠছে। আর ওই অজানা ব্যক্তি গলার কাছে মুখ এনে জোরে জোরে শ্বাস টেনে নিচ্ছে, ঠিক যেমনভাবে আমরা কোনো প্রিয় ফুলের ঘ্রাণ নিই। লোকটার এমন কাজে যেন জ্ঞান হারিয়ে ফেলার অবস্থা বৃষ্টির, তাও কোনোরকমভাবে নিজেকে সামনে ধাক্কা দেয় লোকটাকে, আর বলে, এসব কী ধরনের অসভ্যতামি করছেন আপনি? আর কে আপনি? এভাবে আমাকে টেনে আনার মানে কি? বৃষ্টির এমন অবস্থা দেখে লোকটার যেন ভীষণ আনন্দ হচ্ছে, তারপর আস্তে আস্তে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আমাকে এভাবে পাগল করে দিলে কেন তুমি? তোমার নেশায় পড়ে গেছি আমি প্রিয়তমা। এদিকে এতক্ষণ বৃষ্টি হাত দিয়ে দরজার নব খোলার চেষ্টা করছিল, লোকটার কথায় কোনো খেয়ালই তার ছিল না, তারপর হুট করে দরজা খুলে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। বেরিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, আরও কিছুক্ষণ ওখানে থাকলে নিশ্চিত জ্ঞান হারাত, কিন্তু লোকটা কে ছিল? আপাতত এসব ভাবনা বাদ দিয়ে ক্লাসে চলে যায়, কারণ কিছুক্ষণের মধ্যেই মেঘের ক্লাস। আর যাই হয়ে যাক, এই ক্লাসটা বৃষ্টি কখনো মিস করে না, এমনকি বাকিরাও করে না। যদিও বাকিরা স্যারের উপর ক্রাশ নামক বাঁশ খেয়ে ক্লাস করতে আসে, আর বৃষ্টির স্যারের প্রতি ভালো লাগাটা সম্মানের ভালো লাগা। আজ মেঘ একটা মিষ্টি রঙের শার্ট পরেছে, সাথে ছাই রঙের প্যান্ট, আর হতে একটা কালো ঘড়ি। সব মেয়েরাই যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে স্যারকে, ক্লাসের পড়াশোনার থেকে বেশি তারা মেঘকে দেখে যাচ্ছে। এদিকে বৃষ্টির তো এদিকে কোনো নজরই নেই, সে তো ব্যস্ত মেঘের পড়াগুলো নোট করতে, এসব দেখে কোনোরকমে ভেতরে ফুঁসে ফুঁসে ক্লাসটা শেষ করে বেরিয়ে যায়। তারপর নিজের কেবিনে গিয়ে, এই মেয়েটা এমন কেন? আমি নিজেকে ওর জন্য তৈরি করি, অথচ ওই ছাড়া বাকি ক্লাস আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, মাঝে মাঝে নিজের উপর রাগ হয়। এতগুলো বছর কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি, এত সুন্দরী সুন্দরী মেয়েদের প্রপোজাল ফিরিয়ে দিয়েছি, তাই বোধহয় ওদের বদদুয়া লেগেছে আমার, তাই তো আজ এমন একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি যার কাছে আমার কোনো গুরুত্বই নেই।
তারপর কিছু একটা ভেবে আপন মনেই হেসে ওঠে। মিস বৃষ্টি, আমার কেবিনে আসুন তো একটু। এটুকু বলেই নিজের কেবিনের উদ্দেশ্যে চলে যান আর পিছন পিছন বৃষ্টিও যায়। জি স্যার। বলুন। আর স্যার, আমি আপনার থেকে ছোট, তাই শুধু বৃষ্টি বলেই ডাকলে ভালো হয়। আচ্ছা, আপনি বসুন। আসলে আপনাকে একটা দরকারে ডেকেছিলাম আর কি। মানে আপনার একটু সাহায্য লাগবে আর কি। স্যার, এভাবে কেন বলছেন? আপনার কোনো কাজে সাহায্য করতে পারলে আমি নিজেও অনেক খুশি হব। আচ্ছা, তাহলে আমার সাথে চলুন। বলেই বৃষ্টিকে নিয়ে পার্কিং এরিয়ার কাছে এসে গাড়িতে বসতে বলে নিজেও ড্রাইভিং সিটে বসে যায়। মিনমিন করে বৃষ্টি বলে, স্যার, বলছিলাম যে আমরা কোথায় যাচ্ছি? ততক্ষণে গাড়ি চলতে শুরু করে। এবার মেঘ বৃষ্টির দিকে তাকিয়ে বলে, আপনার কি আমার সাথে যেতে কোথাও সমস্যা আছে? থাকলে বলতে পারেন, আমরা ফিরে যাচ্ছি। আরে না না স্যার, আসলে কোথায় যাচ্ছি জিজ্ঞাসা করছিলাম স্যার। চলুন, গেলেই দেখতে পাবেন, বলেই দুজনে চুপ হয়ে যায়। তারপর দুজনের মধ্যে আর কোনো কথা হয় না। গাড়ি থামে একটা শপিং মলের সামনে, তারপর মেঘ নামতে বললে বৃষ্টি গাড়ি থেকে নেমে যায়। তারপর বৃষ্টির হাত ধরে মেঘ এগিয়ে যায় শপিং মলের ভিতরে। এদিকে বৃষ্টিকে বারবার নিজের হাতের দিকে তাকাতে দেখে মেঘ বলে, এই ভিড়ে যাতে আপনি হারিয়ে না যান সেজন্য হাতটা ধরে রাখলাম, কিছুতেই হারাতে পারবো না আপনাকে। কথাটা শুনে বৃষ্টির মুখের ভঙ্গি এমন ছিল যেন মেঘের এমন কথা যেন কিছুতেই বোধগম্য হল না তার। দুজন মিলে একটা শাড়ির দোকানে ঢুকল। বৃষ্টি, আপনাকে আমার আপুর জন্য একটা শাড়ি পছন্দ করে দিতে হবে। আমি এসব মেয়েদের কেনাকাটাতে অভ্যস্ত নই, তাই আপনাকে নিয়ে এলাম, প্লিজ হেল্প করে দিন। এরপর দুজনে মিলে বেশ কিছু শাড়ি দেখে দুইটো পছন্দ করল। এদিকে শাড়ি দেখতে দেখতে হঠাৎ করে মেঘের চোখ পড়ল একটা সবুজ রঙের শাড়ির উপর। হালকার উপর শাড়িটা দেখেই খুব পছন্দ হলো মেঘের, তাই ওটাও প্যাক করে দিতে বলল। এরপর অপ্রিয় প্রিয়জন, ফেজা সেডেক। পর্ব ৬। শপিং থেকে বেরিয়ে দুজনে রেস্টুরেন্টে গেল কিছু খাওয়ার জন্য। স্যার, এসবের কোনো দরকার ছিল না, বিশ্বাস করুন আমার কিছু খাবো না। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি খাবে কিনা? আজ প্রথম আমার সাথে বাইরে এসেছ, তাও আমাকে হেল্প করতে, আর আমি কিনা কিছু না খাইয়ে ছেড়ে দেব? আচ্ছা, তুমি কি এটা চিন্তা করছো যে তুমি খেলে আমার টাকা শেষ হয়ে যাবে? বলেই চোখ টিপ দিল মেঘ। না না স্যার, আমি এমন কিছুই ভাবিনি। নিজের নখ খুঁটতে খুঁটতে বলল বৃষ্টি। নখটা এবার ভেঙে যাবে এমন অত্যাচার করলে ওর উপর, বেচারাকে আর কষ্ট দিও না। আচ্ছা, তুমি কি নখটাকে আমি ভেবে এমন অত্যাচার করছো নাকি? মিটিমিটি করে হেসে বলল মেঘ। ইস স্যার, আপনি এভাবে বলছেন কেন? আপনি আমার কাছে কেমন মানুষ সেটা আপনি জানেন না। আমি আপনাকে নিয়ে এসব কথা কল্পনাও করতে পারবো না জীবনে। আচ্ছা, তাহলে বলো কি ভাবো আমার ব্যাপারে। আমিও একটু শুনি মিস বৃষ্টি, আমার ব্যাপারে কি ভাবে। মেঘের উৎসাহটা বেশিক্ষণ টিকল না, কারণ একজন ওয়েটার এলো খাবার পরিবেশন করতে। দুজনে অনেক গল্প করে খাওয়াটা শেষ করে। সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে আরও 2 বছর কেটে গেছে। আজ বৃষ্টি নিজের ডিগ্রি হাতে পাবে, যে দিনটার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছে, আজ সেই দিনটা এসে গেছে। আমরা আমাদের কলেজের সবচেয়ে বেশি নম্বরপ্রাপ্ত ছাত্রী বৃষ্টির হাতে ডিগ্রি সনদ তুলে দেওয়ার জন্য স্টেজে ডেকে নিচ্ছি আহাদ হাসান মেঘকে। কথাটা শোনার সাথে সাথে বৃষ্টি আস্তে আস্তে স্টেজের দিকে এগিয়ে যায়, পাগুলো যেন আজ চলছেই না। অনেক কষ্টে স্টেজে গিয়ে পৌঁছায়। ওর সবথেকে বেশি খুশি লাগছে, কারণ এই মানুষটার হাত থেকে জীবনের এত মূল্যবান জিনিসটা পেয়েছে আজ। বৃষ্টি, আজ কিন্তু শুধু ট্রিট দিলে কাজ চলবে না, অন্য কিছুও দিতে হবে। মেঘ বৃষ্টির কানে ফিসফিস করে এই কথাটা বলায় বৃষ্টি হেসে দেয়। এই 2 বছরে মেঘ আর বৃষ্টির খুব সুন্দর বন্ডিং তৈরি হয়েছে। দুজনে দুজনের বেস্ট ফ্রেন্ডের মতো। অবশ্য সবটা মেঘের জন্যই হয়েছে। এতগুলো দিনে কম জ্বালাতন করেনি বৃষ্টিকে। মাঝে মাঝে হুটহাট করে অচেনা সেজে একদিকে প্রেমিক পুরুষের ভূমিকা পালন করেছে, তো অপরদিকে সবসময় বন্ধু হয়ে বৃষ্টির পাশে থেকেছে।
আজও সরাসরি বলতে পারেনি মেঘ বৃষ্টিকে ভালোবাসার কথা, তবে মাঝে মধ্যেই হুটহাট করে নিজের প্রেমিক ইচ্ছেগুলো পূরণ করে নিত বৃষ্টির অজান্তে। এখনও বৃষ্টি জানে না কে বৃষ্টিকে এইভাবে হুটহাট করে বিরক্ত করে। যেহেতু কখনো সে খারাপ কিছু করেনি বা চেষ্টাও করেনি, তাই বৃষ্টিও এটাতে এত গুরুত্ব দেয়নি। মেঘ বৃষ্টিকে আজ একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে। আজকে নিজের মনের কথাগুলো বৃষ্টিকে বলবে বলে ভেবে নিয়েছে, যদিও খুব ভয় হচ্ছে এটা ভেবে যে যদি বৃষ্টির উত্তর না হয় তখন কি করবে। কারণ এতগুলো দিনে বৃষ্টিকে যতটুকু চিনেছে ছেলেদের থেকে দূরে থাকতে পছন্দ করে বৃষ্টি, আর ভালোবাসা থেকে তো অনেকটাই দূরে। তবুও অনেক সাহস করে আজ এসেছে মেঘ। ভেতরে ঢুকে বৃষ্টি পুরো অবাক। পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে ফুল আর বেলুন দিয়ে। সামনে একটা টেবিলে একগুচ্ছ লাল গোলাপ রাখা, আর সাথে টেবিলে ফুলের পাপড়ি আর ক্যান্ডেল দিয়ে সুন্দর করে সাজানো। এগুলো দেখে ভীষণ খুশি হয় বৃষ্টি। এতক্ষণে এটা বুঝে গেছে যে এই সবটা মেঘের কাজ। ঘুরে ঘুরে সব জায়গায় দেখতে গিয়ে হঠাৎ করে থেমে যায়, আর চোখ থেকে চুপ করে এক ফোঁটা পানি পড়ে। বৃষ্টি কখনো ভাবেনি এরকমভাবে কখনো ফারহানকে দেখতে পাবে ও। ফারহান একটা টেবিলে খাবার সার্ভ করছিল, আর সেই অবস্থায় ফারহানকে দেখে বৃষ্টির পুরনো ক্ষত তাজা হয়ে গেল। দৌড়ে ওখান থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। বৃষ্টিকে এভাবে আসতে দেখে মেঘও আসে ওর পিছনে। মেঘ বুঝতে পারে কিছু একটা হয়েছে, তাই তখনই কিছু না জিজ্ঞাসা করে বৃষ্টিকে গাড়িতে বসিয়ে নদীর ধারের জায়গাটাতে যায়। কারণ এই জায়গাটা বৃষ্টির খুব পছন্দের। তারপর গাড়ি থেকে বৃষ্টিকে নামিয়ে এক হাত ধরে আস্তে আস্তে সামনের একটা বেঞ্চে নিয়ে গিয়ে বসায়। এতগুলো সময় বৃষ্টি একটা কথাও বলেনি, যেন পাথরের মূর্তির মতো চুপচাপ হয়ে গেছে। বৃষ্টি। মেঘের ডাকে ওর দিকে তাকায় বৃষ্টি। তারপর বলে, কোনো কোনো জায়গা খুঁজে পাননি আপনি? এখানেই কেন নিয়ে যেতে হলো আপনাকে? যে পুরনো স্মৃতিগুলোকে ভোলার জন্য আমি আমার জন্মস্থান, নিজের বাড়ি সবকিছু ছেড়ে চলে এসেছি, আজ 5টা বছর পর আবার সেই পুরনো আঘাতটা তাজা হয়ে গেল। জানেন কতটা কষ্ট করে আমি স্বাভাবিক হয়েছিলাম? বৃষ্টি, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কি বলছো এগুলো? প্লিজ আমাকে সবটা ক্লিয়ার করে বলো। বৃষ্টির হাত নিজের হাতের মাঝে নিয়ে ভরসা দিয়ে কথাগুলো বলল মেঘ। জানেন আমি তখন সিতে পড়ি। আমার পরিচয় হয় ফারহানের সাথে। আমি ছেলেদের সাথে কথা বলা খুব একটা পছন্দ করতাম না, কিন্তু কোনো কারণবশত ফারহানের সঙ্গ আমার খুব ভালো লাগে। ওর কেয়ার, ভুল করলে শাসন করা, ভালোবেসে বন্ধুর মতো আগলে রাখা, সব বিপদ থেকে সবকিছু আমাকে ভীষণ মুগ্ধ করে। জানেন কোনোদিন ওর পাশে অন্য কোনো মেয়েকে বসতে দিত না, ওই জায়গাটা সবসময় আমার জন্য রাখত। একবার স্কুলে কানামাছি খেলতে গিয়ে সোহেল আমাকে ধরতে গিয়েছিল, আর আমি একদম ছাদের ধারে চলে গিয়েছিলাম। ফারহান দৌড়ে আমাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরেছিল। সেদিন আমি বুঝেছিলাম যে এটাই আমার সবথেকে নিরাপদ স্থান, যেখান থেকে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। জানেন সবসময় সব জায়গায় নিজে হেরে গিয়ে আমাকে জিতিয়ে দিত। একবার আমি সাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম ভীষণ, সেলাই দিয়ে হয়েছিল। সেদিন থেকে আর কখনো আমাকে সাইকেল চালাতে দেয়নি। শূন্যের দিকে তাকিয়ে নিজের অনুভূতিগুলো প্রকাশ করছে বৃষ্টি, আর এদিকে আর একটা মন যে কষ্টে, যন্ত্রণায় ভেঙে যাচ্ছে সেটার কোনো হুঁশ নেই তার। কিছুক্ষণ থেমে আবারও প্রথম থেকে সবটা বলে মেঘকে। এবার যেন নিজেকে কিছুটা হালকা লাগছে মেঘের। কিন্তু রাগ, সাথে ভালো লাগা দুটোই কাজ করছে। রাগ হচ্ছে ফারহানের উপর, কারণ বৃষ্টিকে এত কষ্ট দেওয়ার জন্য, আর ভালো লাগছে কারণ সেদিন ফারহানের বেইমানির জন্যই আজ সে বৃষ্টির এতটা কাছে। জানেন আজ ফারহানকে এমন ওয়েটার অবস্থায় দেখে একদমই সহ্য করতে পারিনি আমি, তাই চলে এসেছিলাম। জানি না এমন কি হলো যে আজ ও এই জায়গায়। আমাকে সবটা জানতে হবে স্যার। আচ্ছা, তুমি কি এখনো ভালোবাসো ফারহানকে? এখনো ভুলতে পারোনি ওকে? মেঘের এমন প্রশ্নে এক পলক মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, ভালোবাসা কি এতটা সহজ? চাইলেই কি ভোলা যায়? আমার প্রথম ভালোবাসা ফারহান। আমি হয়তো কখনো ওকে ভুলতে পারবো না, তবে এখন আর ওকে ভালোবাসি না আমি।
কিন্তু সম্পূর্ণভাবে ভুলে যাওয়া সম্ভব না হোকে, মনের কোথাও না কোথাও ও থেকেই যাবে সারা জীবন অপ্রিয়জন হয়ে। বৃষ্টির কথাগুলো শুনে বেশ কিছুটা কষ্ট পেলেও নিজেকে সামলে নেয় মেঘ। আর বৃষ্টি তো ভুল কিছু বলেনি। আর যদি মেঘ বৃষ্টিকে না পায় তাহলে কি ও নিজে পারবে বৃষ্টিকে একেবারে ভুলে যেতে? তাহলে বৃষ্টি কিভাবে ভুলবে? মেঘ বৃষ্টিকে অনেক বুঝিয়ে বাড়ি পৌঁছে দেয়। সারারাত দুজনে দুদিকে নিজেদের চিন্তায় নির্ঘুম রাত পার করে। পরের দিনই বৃষ্টি সৃজাকে ফোন করে। এতগুলো দিন পরে দুজনে কথা বলায় অনেক কথা বলে, তারপর বৃষ্টি ফারহানের ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে। কলেজ লাইফেই দুজনে দুজনের অনেক কাছাকাছি চলে যায়, তাই তন্নি বারবার ফারহানকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এদিকে ফারহান তখন বেকার, তাই বাড়িতেও কিছু জানাতে পারছিল না। হঠাৎই একদিন প্রিয়জন ফেজা সেডেক পর্ব ৭। বয়ঃসন্ধিকালের ভালোবাসার মায় জড়িয়ে যে ভুলটা মানুষ সহজেই করে ফেলে সেটাই করে ফেলেছিল তন্নি আর ফারহান। কলেজ লাইফে বাকি অনেকের দেখাদেখি তারাও জড়িয়ে পড়ে শারীরিক মেলামেশায়। প্রথম একটু ভয় হলেও পরবর্তীতে সেটা নেশায় পরিণত হয়। এটুকু শুনেই বুকের মধ্যে মোচড় দিয়ে শুরু করে বৃষ্টির। ভালোবাসার মানুষটার এমন লীলাখেলা যেন মেনে নিতে পারছে না সে। কিন্তু তাও তাকে সবটা জানতে হবে, সামলাতে হবে নিজেকে। ফারহান যে তার নয়, কোনোভাবেই আর তার নেই। সে এখন অন্য একজনের অস্তিত্বে জড়িয়ে আছে, তার অস্তিত্বেও জড়িয়ে আছে অন্য একজন। আর এটা তারা ভুল করে নয়, বরং নিজেদের ইচ্ছেতেই করেছে। এইভাবে 2 বছর যাওয়ার পর আস্তে আস্তে তন্নির ভয় হওয়া শুরু করে। যদি কখনো ফারহান ওকে ছেড়ে চলে যায়, বা যদি কখনো এসব অস্বীকার করে, এই ভয় থেকে শুরু হয় ওদের মধ্যে ঝামেলা। তন্নি প্রতিদিন ফারহানকে বিয়ের জন্য জোর করতে থাকে, আর এদিকে ফারহান বেকার, তাই বাড়িতেও কিছু বলতে পারে না। হঠাৎ একদিন তন্নি ছুরি নিয়ে নিজের হাতে চেপে ফারহানকে ভয় দেখায়। আজই বিয়ে না করলে নিজেকে শেষ করে দেবে বলে হুমকি দেয়। ফারহান অনেক বোঝানোর চেষ্টা করে, তাও তন্নির একটাই কথা, এই বিয়ের ব্যাপারে এক্ষুনি কাউকে কিছু বলবে না। তারপর সেদিনই দুজনে কাজী অফিসে গিয়ে বিয়ে করে। সাক্ষী হিসেবে সৃজাও ওদের সাথে ছিল। শেষের কথাটা শুনে যেন থমকে গেল বৃষ্টি। ফারহান যে এত তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছে এটা ভাবতেই কষ্ট হচ্ছে। বারবার তার ছিন্নবিচ্ছিন্ন হৃদয়কে প্রশ্ন করছে, ভালোবাসা এমন কেন? তাকে বপাব না জেনেও বারবার কেন তার কাছে ছুটে যায় মনটা? সে অন্য কারোর জেনেও কেন মেনে নিতে এত কষ্ট হয়? কেন এতগুলো বছর পরও এতটা কষ্ট হচ্ছে? আচ্ছা, এটা কষ্ট নাকি খারাপ লাগা? নিজের মধ্যেই উত্তরগুলো খোঁজার বৃথা চেষ্টা চালিয়ে গেল বৃষ্টি। আর বরাবরের মতোই শূন্য হাতে ফিরে এলো। অনার্স কমপ্লিট করার পর তন্নির বাড়ি থেকে ওর জন্য বিয়ে ঠিক করে। ওর মামাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার কথা ভাবে। এসব শুনে এক রাতে দুজনে পালিয়ে যায়। বেঁচে থাকার তাগিদেই আজ হয়তো এই অবস্থা ওদের। সারারাত ছটফট করে কাতরেছে মেঘ। ঠিক যেমন মাছকে জল থেকে ডাঙায় নিয়ে এসে ছেড়ে দিলে শ্বাস প্রশ্বাস নিতে না পারার কষ্টে ছটফট করে মাঘ। আজ মেঘও ঠিক তেমনই তার বৃষ্টির জন্য কাতরাচ্ছে। একদিকে সে বৃষ্টির কষ্ট মেনে নিতে পারছে না, আরেকদিকে মেনে নিতে পারছে না বৃষ্টির চোখে অন্য কারোর জন্য প্রবাহমান বর্ষণ। বৃষ্টিকে হারিয়ে ফেলার ভয় জেঁকে বসেছে মেঘকে। বারবার মাথার মধ্যে ঘুরছে, যদি এতগুলো বছর পর ফারহানকে দেখে আবারও বৃষ্টির মনে পুরনো অনুভূতি। শান্ত, নিরামিষ ছেলেটাকে আমিষ বানিয়েছ তুমি। মেয়েদের থেকে পালিয়ে বেরানো ছেলেটাকে করেছ নিজের প্রতি আসক্ত, তোমার নেশায় পড়তে বাধ্য করেছ আমাকে। ভালোবাসায় ছিল যার ভীতি, তাকে তুমি তোমার মিষ্টতায় ভুলিয়েছ। এখন তার ভালোবাসা থেকে তোমার কোনো মুক্তি নেই, তুমি নিজে থেকে আমার প্রেমে পড়বে বৃষ্টিমনি। শুধু সময়ের অপেক্ষা। ঠোঁটে ব্যাখ্যা হাসি আর টলমলে চোখে মেঘ তাকিয়ে আছে বৃষ্টির ছবির দিকে। নিজের বেডরুমের একটা বড় অংশ জুড়ে শুধু বৃষ্টির ছবিতে ভরিয়ে রেখেছে মেঘ। হাজারো সাদা চামড়ার মেয়ের প্রতিও কখনো এক পলক ঘুরেও তাকায়নি কখনো মেঘ, অথচ আজ এই শ্যামরঙা মায়াবিনীর জন্য তার হৃদয় পুড়ে ছারখার। ভেবেই হাসি ফুটে ওঠে তার ঠোঁটে।
বৃষ্টির হসপিটালে জয়েনিংয়ের আজ প্রথম দিন। একজন গাইনি ডক্টর সে। লাঞ্চ টাইমে মেঘ আর বৃষ্টি একসাথে ক্যান্টিনে গিয়ে গল্প করতে করতে খাওয়া শেষ করে। আর বৃষ্টি মেঘকে এক জায়গায় নিয়ে যেতে চায় সেটাও জানায়। মেঘও হাসি মুখে তার কথা শোনে। তারপর দুজনই দুজনের মতো ব্যস্ত সময় পার করে। হঠাৎ করে এক পিচ্চি এসে বৃষ্টিকে একটা চিরকুট দিয়ে দৌড়ে চলে যায়। বৃষ্টি অবাক হয়ে যায় হঠাৎ এমন কাজে। তারপর কৌতূহলবশত কাগজটা খুলে পড়তে শুরু করে। বৃষ্টিরানী, তুমি কি আমাকে পুরোপুরি পাগল করার ধান্দা করেছ নাকি? তোমাকে দেখার লোভ সামলাতে না পেরে ভীষণ মন খারাপ নিয়ে ছুটে এলাম হসপিটালে, আর এখন তো দেখছি তুমি আমাকে হসপিটালে অ্যাডমিট করার ব্যবস্থা করছ। কেন এত পোড়াচ্ছ বলো তো আমাকে? তুমি তো দেখছি তোমাতেই মেরে দেবে আমাকে। মানলাম আজ প্রথম দিন তোমার, তাই বলে এত সেজেগুজে আসতে কে বলেছে তোমাকে? তুমি কি জানো তোমার ওই গোলাপি ঠোঁটে জামরংটা কতটা মানিয়েছে? তুমি কি জানো তোমার ওই ডাগর ডাগর চোখে কাজল কতটা মোহনীয় লাগছে? পুরো তুমিটাকেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে আজ। এই তোমার ওই মেঘের সাথে এত কিসের মেলামেশা? দূরে থাকবে ওর থেকে। পুরোটা পড়ে বৃষ্টির চোখ বেরিয়ে আসার উপক্রম। এত আবেগ অনুভূতি মিশ্রিত লেখা কেই বা লিখতে পারে? এসব ভাবতে ভাবতে নিজের কেবিনে ঢুকতেই কেউ কাপড় দিয়ে চোখ বেঁধে দেয় বৃষ্টির। মুখের উপর গরম কারণ নিঃশ্বাস পড়ায় বারবার কেঁপে কেঁপে উঠছে বৃষ্টি। আর সেই আগন্তুক আপন মনে দেখে যাচ্ছে তার প্রিয়সীকে। বেশ কিছুক্ষণ মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করার পর ফু দিয়ে মুখের উপর পড়ে থাকা চুপগুলো সরিয়ে দিয়ে আস্তে আস্তে সেগুলো কানের পাশে গুজে দিল। এসব কাজে যেন নিজের খেই হারিয়ে ফেলেছে বৃষ্টি। কোনোরকমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে কোমর জড়িয়ে আরও নিজের সাথে মিশিয়ে নেয় সেই আগন্তুক। এবার যেন নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়ছে বৃষ্টির জন্য। স্পষ্ট শুনতে পাচ্ছে সেই আগন্তুকের বাড়তে থাকা হৃদস্পন্দন, আর সেই সাথে অস্থিরতা বাড়ছে তার মধ্যে। তারপর আগন্তুক মানুষটা অনেক চেষ্টা করেও আর নিজেকে আটকাতে পারল না। নিজের প্রিয়সীতে শেষ পর্যন্ত নিমজ্জিত হয়ে পড়ল। একের পর এক ছোট্ট ছোট্ট ঠোঁটের আদরে ভরিয়ে দিতে থাকল প্রিয়সীর ঠোঁটটা। অন্তরাত্মা কেঁপে উঠল বৃষ্টির। বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলে শেষে নিজের ঠোঁটটা মুখের মধ্যে পুড়ে নেয়। এতে যেন আগন্তুক মানুষটা আরও বেশি মজা পায়। গালের দুদিকে চাপ দিয়ে বের করে আনে তার নেশালো বস্তুটা, তারপর টুপ করে নিজের অধর দিয়ে চেপে ধরে সেটা। বেশ কিছুটা সময় পর ছোট্ট একটা কামড় দিয়ে মুক্ত করে প্রিয়সীর অধর। তারপর কপালে নিজের কপাল ঠেকিয়ে বেশ জোরে জোরে শ্বাস নেয় দুজন। বন্ধ দরজার এই ছোট্ট রুমে যেন দুজনের মাঝে প্রতিযোগিতা চলছে কে কত জোরে শ্বাস নিতে পারে। শুধু দুজনের নিঃশ্বাস ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। আস্তে করে টিস্যু দিয়ে যত্ন সহকারে ঠোঁটটা মুছিয়ে দেয় সেই আগন্তুক। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, পরের বার যদি আবার ঠোঁটে লিপস্টিক দেখি তো এর থেকে বেশি কিছু করে বসব। তারপর খট করে শব্দ হওয়ায় আর নিজের হাত দুটো মুক্ত পেয়ে তাড়াতাড়ি করে চোখের বাঁধনটা খুলতে লাগে বৃষ্টি। কে এই আগন্তুকটা সেটা তাকে আজ জানতেই হবে। এসব ভাবতে ভাবতে কোনোরকমে চোখ থেকে কাপড়টা খুলে বাইরে বেরিয়ে কাউকেই খুঁজে পায় না। আবারও হতাশ হয়ে নিজের কেবিনে ফিরে এসে বসে বসে ভাবতে থাকে কিছুক্ষণ আগে ঘরে যাওয়া ঘটনার কথা। আগের বৃষ্টি হলে এতক্ষণে নিশ্চয়ই কেঁদে ভাসিয়ে দিত, কিন্তু এই বৃষ্টি তো সহজে কাঁদে না। তাই হাজারো চিন্তা মাথায় নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাইরে এসেই মেঘকে গাড়িতে অপেক্ষা করতে দেখে গাড়িতে বসে পড়ে বৃষ্টি। মিস বৃষ্টি, আপনি কি আজকাল খাবারের বদলে নিজের ঠোঁট খাওয়া শুরু করেছেন নাকি? মেঘের এমন কথার অর্থ বুঝতে পেরে একটু নড়ে চড়ে বসে বৃষ্টি। আয়নাতে নিজের ঠোঁট দেখে নিজেই অবাক হয়, অনেকটাই ফুকে গেছে। ইশকে ছিল ওই রাক্ষসটা কে জানে? আমার সুন্দর ঠোঁটটার কি অবস্থা করেছে দেখো। কি জবাব দেব আমি এখন মেঘকে? সত্যিটা কি বলে দেব? না না, ছি ছি, এসব কাউকে বলে নাকি? কি ভাবছি আমি এসব? এমন আকাশ পাতাল চিন্তার মাঝে আবারও মেঘের ডাকে হুঁশ ফেরে বৃষ্টির। আসলে খাওয়ার সময় ভুল করে কামড় দিয়ে ফেলেছিলাম, তাই এমন ফুলে গেছে বলেই নিজেকে অন্যমনস্ক করতে জানালার বাইরের দিকে তাকিয়ে থাকে বৃষ্টি। অপ্রিয় প্রিয়জন, ফেজা সেডেক।
বোনাস পর্ব। তুমি কোথায় যাওয়ার কথা বলছিলে না আজ বৃষ্টি? মেঘের কথায় বৃষ্টি বেশ কিছুক্ষণ ভেবে বলে, না না আজ থাক, কাল যাব আমরা। আসলে আমার ঠোঁট তো ভীষণ জ্বলছে, এখন আর ভালো লাগছে না কোথাও যেতে। সকালের স্নিগ্ধ আলো জানালার শুভ্র পর্দা গলিয়ে প্রবেশ করেছে রুমে। আলোছায়ারা খেলা চলছে পুরো রুম জুড়ে। নাম না জানা কয়েকটি ছোট পাখি চিকচিক শব্দ তুলে উড়ে বেড়াচ্ছে ভেতর থেকে বাইরে। চতুর্দিকটা যেন আজ শুভ্রতার মায়া জড়ানো। এই শুভ্র পরিবেশে বৃষ্টির খুব ইচ্ছে হলো একটা শুভ্র রঙের কিছু পরার। আলমারি ঘেটে একটা শুভ্র রঙের চুড়িদার বের পরে নিল। এরই মধ্যে মেঘের কল আসায় সেটা রিসিভ করতে ওদিক থেকে মেঘ বলে, মিস বৃষ্টি, এই অধম আপনার জন্য নিচে অপেক্ষা করছে, একটু তাড়াতাড়ি আসুন। মেঘের কথা বলার ধরন দেখে হেসে ফেলল বৃষ্টি, তারপর ফোনটা কেটে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। শুভ্রঙের কামিজ পরিহিতা বৃষ্টিকে আজ মনে হচ্ছে কোন রূপকথার রাজকন্যা। তার আলতো ভেজা দীঘল কালো চুলগুলো কোমর ছুঁয়ে আছে। সদ্য স্নান করা কন্যার রূপ এতটাও ঘাতক হবে পারে তা মাথায় ছিল না মেঘের। গলা আর মুখের কাছটায় বিন্দু বিন্দু জমে আছে পানির ফোঁটা, মুখে নেই কোনো মেকআপের প্রলেপ। বৃষ্টি আপনমনে সিঁড়ি দিয়ে নামতে নামতে চুল ঝাড়া দেয়। আর এতেই তার পিঠোটা উন্মুক্ত হয়ে যায়। মেঘ তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নেয়, কিন্তু অজানা অনুভূতি আবার তার চোখকে বাধ্য করে আরেকটিবার তাকাতে তার প্রিয়তমার দিকে। ফর্সা পিঠোটা দৃশ্যমান হতেই পরপর কয়েকটা ঢোক গিলল মেঘ। বুকের ভেতরটা তোলপাড় করছে তার। সে পিটপিট চোখ করে আবার তাকালো, চুলের পানিতে ভিজে আছে তার পিঠের একাংশ। আর তাকে এই রূপে লাগছে আজ অতিরিক্ত আবেদনময়ী। সেদিকে থেকে চোখ ফিরিয়ে নেয় মেঘ। বুক ধরফর করা অস্থির অনুভূতি তার সম্পূর্ণ হৃদয় জুড়ে। আনমনেই বিড়বিড়ালো সে, এমন গলার জামা পরার কি দরকার তোমার? একদমই উচিত হয়নি তোমার এমন শুভ্রঙের জামা পরার। পুরো হসপিটালে এত এত পুরুষ আর তুমি শুভ্রপরী হয়ে ঘুরবে? কেন যেন আজ প্রথমবার বৃষ্টির ওপর বড্ড অভিমান হলো আজ তার। কিছু সময় বৃষ্টিকে বকে আবার নিজেকে নিজেই বকতে লাগল মেঘ। এসবের মাঝে কখন যে বৃষ্টি এসে গাড়িতে বসে গেছে তার খেয়াল নেই। বৃষ্টির গুথা খেয়ে হুঁশ ফিরল মেঘের। তাড়াহুড়ো করে নিজেকে সামলে নিয়ে নিজেদের গন্তব্যের দিকে রওনা হয়। দুপুরে লাঞ্চ বিরতিতে দুজনে সবেমাত্র ক্যান্টিনে এসেছে তখনই একটা ইমার্জেন্সি কেস এসে পড়ায় বৃষ্টিকে ডাকতে আসে একজন নার্স। ম্যাম, পেশেন্টের অবস্থা বেশ খারাপ, 9 মাস কন্টিনিউ চলছিল এই অবস্থায় বাথরুমে পড়ে গেছেন। প্লিজ তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, আপনি ওটি রেডি করুন, আমি এখনই আসছি। এদিকে পেটে ভীষণ খিদে থাকায় মেঘের অর্ধেক খাওয়া বার্গারটাতে কামড় দিতে দিতে বেরিয়ে আসে ক্যান্টিন থেকে। বৃষ্টির কর্মকাণ্ডে মেঘ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে, কোথা থেকে কি হয়ে গেল যেন কিছুই মাথায় ঢুকছে না। দৌড়ে বৃষ্টির পিছু নিতে নিতে আনমনেই রাজ্য জয়ের হাসি দেয় মেঘ। বৃষ্টি তার খাওয়া খাবার খেয়েছে ভাবতেই কেমন অন্যরকম এক অনুভূতি গ্রাস করছে তাকে। এদিকে বৃষ্টি ডোন্ট কেয়ার একটা অ্যাটিটিউড নিয়ে রিসেপশনের পাশ থেকে যাওয়ার সময় ভিড় দেখে থেমে যায়। তারপর ভিড় থেকে ভিতরে ঢুকে রিসেপশনিস্টের কাছে কি হয়েছে জানতে চাইলে উনি বলেন, ম্যাম, ওনার ওয়াইফ প্রেগনেন্ট আর পড়ে যাওয়ার পরে এখনই ওটিতে নেওয়া হয়েছে, অথচ উনি এখনও পেমেন্টও করেননি। মাত্র 5,000 টাকা দিয়েছেন, যেখানে খরচ পুরো 20,000 টাকা। আমি শুধু ওনাকে বলছিলাম যে ওনার কাছে যখন টাকা নেই তাহলে এত বড় হসপিটাল কেন এনেছেন, কোনো সরকারি হসপিটাল নিয়ে যেতে পারতেন। এতক্ষণ লোকটা বৃষ্টির দিকে পিছন ঘুরেছিল। রিসেপশনিস্টের কথা শেষ হতেই উনি সামনে ঘুরে মাথা নিচু করে বৃষ্টির কাছে হাত জোর করে অনুরোধ করে বললেন, ম্যাম প্লিজ আমার ওয়াইফ আর বাচ্চাটাকে বাঁচান। ওরা ছাড়া আমার আর কেউ নেই। লোকটাকে দেখে কয়েক কদম পিছিয়ে যায় বৃষ্টি। এ কাকে দেখছে সে? ফারহান। সেদিনের আর আজকের ফারহানের মধ্যে আকাশ পাতাল তফাত। নিজের সন্তানের জন্য এমন আকুতি। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আর কাপা কাপা কণ্ঠে বলে উঠল, ফারহান তুই। বলেই পড়ে যেতে নিলে পিছন থেকে মেঘ এসে নিজের বুকে ধরে নিল বৃষ্টিকে।
এদিকে নিজের নাম কারোর মুখে শুনে মুখ তুলে তাকিয়ে বৃষ্টিকে দেখে অনেকটাই অবাক হয়ে যায় ফারহান। তারপরও মাথা নিচু করে বলে, প্লিজ তন্নি, আর আমার বাচ্চাকে বাঁচা, ওরা ছাড়া আমার আর কেউ নেই। সবাইকে ছেড়ে চলে এসেছি আমি। বৃষ্টির মানসিক অবস্থা বুঝতে পেরে তাকে সামলানোর জন্য মেঘ বৃষ্টিকে বলল, মিস বৃষ্টি, আপনি একজন ডক্টর, আর ডক্টরদের এভাবে ভেঙে পড়লে চলবে না। গ্রো আপ বৃষ্টি। তুমি পারবে এই মানুষটার ওয়াইফ আর তার বাচ্চাকে সুস্থ করে ফিরিয়ে আনতে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তোমার উপর। মেঘের ভরসা দেওয়াতে নিজেকে স্বাভাবিক করে বৃষ্টি। তারপর রিসেপশনিস্টের উদ্দেশ্যে বলে, এই বিলটা আমি পেমেন্ট করব। আপনি বাকি প্রসিডিওর কমপ্লিট করে আমার কেবিনে আসবেন। আপাতত নার্সকে তাড়াতাড়ি ওটি রেডি করতে বলুন। ওটির সামনে দাঁড়িয়ে আজ প্রথমবারের মতো নিজেকে ভীষণ নার্ভাস লাগছে বৃষ্টির। যদি আজ তন্নিকে না বাঁচাতে পারে সে, তাহলে কি মুখ দেখাবে সে ফারহানকে? এসব ভেবে নিজের মনের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বৃষ্টি। তখনই কাঁধে একটা ভরসার হাত পেয়ে আর বুঝতে দেরি হল না এটা কে। পিছন ঘুরে শক্ত করে মানুষটাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। মেঘ, আপনি প্লিজ আমার সাথে চলুন ওটিতে, আজ আমার আপনাকে ভীষণ দরকার, আপনার ভরসার, সাহসের ভীষণ দরকার আজ। বৃষ্টির মনের অবস্থা বুঝতে পেরে সেও যায় বৃষ্টির সাথে। বেশ কয়েক ঘণ্টা পর ওটির ভেতর থেকে একজন নার্স এসে তোয়ালে পেঁচানো একটা ফুটফুটে মেয়ে শিশু ফারাহানের কোলে দিয়ে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি বেরিয়ে আসে ওটি থেকে আর বলে, আপনার ওয়াইফ সুস্থ আছে। কিছুক্ষণ পর কেবিনে দেওয়া হবে। আপনি একজন মেয়ে সন্তানের বাবা হয়েছেন। দোয়া করব আপনার মেয়ের সাথে কেউ যেন এমন না করে যেমনটা আপনি অন্য একজন বাবার মেয়ের সাথে করেছেন। এটুকু বলেই নিজের কেবিনে চলে যায়। মেঘও যায় পিছু পিছু। কারণ মেঘ জানে বৃষ্টির মনের উপর দিয়ে এখন কি ঝড় যাচ্ছে। থ্যাঙ্কস মেঘ, আজ আপনি না থাকলে আমি এতটা ভরসা পেতাম না। সেদিনের পর কিছুদিন তন্নি আর ফারহান ওই হসপিটালে ছিল। তবে একবারের জন্যও বৃষ্টিতে ওদের মুখোমুখি হয়নি। যাওয়ার আগে ফারহান বৃষ্টির কাছ থেকে অনেকবার মাফ চায় আর শুকরিয়া আদায় করে তাদের এই বিপদে পাশে থাকার জন্য। বৃষ্টি ফারহানের সামনে একটা কথা না বললেও ওরা চলে যাওয়ার পর হাউমাউ করে কাঁদতে থেকে। ভীষণ কষ্ট হতে থাকে তার ভিতরে, ভিতরটা জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে যেন। সেদিন তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। মেঘকেও বলে আসে না। ডিউটি শেষে মেঘ বৃষ্টিকে কেবিনে না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারে বৃষ্টি অনেক আগেই বাড়ি চলে গেছে। সাথে সাথে কল করলে ফোন বন্ধ বলে। এবার ভীষণ টেনশন হতে থাকে মেঘের। নিজের মনেই হাজারো রকম উল্টাপাল্টা চিন্তা এসে ভর করে, তাই বারবার বৃষ্টিকে কল করতে থাকে। কিন্তু বরাবরের মতো একই উত্তর পায়, আপনার কাঙ্ক্ষিত নম্বরটির সাথে এই মুহূর্তে সংযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না। অপ্রিয় প্রিয়জন, ফেজা সেডেক। পর্ব ৮। মেঘ খুব ভালো করেই জানে বৃষ্টির এখন মন খারাপ, আর এই অবস্থায় বাড়িতে যাবে না। তাড়াতাড়ি ড্রাইভ করে চলে যায় সেই নদীর পাড়ে। সেখানে পৌঁছে মুখে হাসি ফুটে ওঠে মেঘের। কারণ তার ধারণা ঠিক ছিল, নদীর পাড়ে মন খারাপ করে একদৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়ে বসে আছে বৃষ্টি। বৃষ্টি। কারোর ডাকে চমকে তাকায় বৃষ্টি। তবে এই ডাকটা চিনতে খুব একটা অসুবিধে হয় না বৃষ্টির। এটাই সেই মানুষটা যে গত ৩টে বছর ধরে তাকে সামলে এসেছে। হারিয়ে যাওয়া বৃষ্টিকে আবার নতুন করে ফিরিয়ে এনেছে। নিঃস্বার্থভাবে পাশে থেকেছে সবসময়। যখনই বৃষ্টির কাউকে প্রয়োজন হয়েছে ঢাল হয়ে থেকেছে সবসময়। এই মানুষটার ভীষণ অবদান তার জীবনে। এই মানুষটার কাছে যে সে শুধু বন্ধু নয় সেটাও সে বেশ আন্দাজ করতে পেরেছে। তবে কখনো মুখে বলেনি মেঘ নিজের ভালোবাসার কথা, হয়তো বলতে চেয়েও বলতে পারেনি। বৃষ্টি, আজ আমি তোমাকে কিছু বলতে চাই। অনেক ভেবেছি এই বিষয়টা নিয়ে, বারবার মনে হয়েছে যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি মেনে নিতে পারব না। তার থেকে এভাবেই ভালো আছি। কিন্তু আমি আর পারছি না। সত্যি এই দোটানায় বাঁচা অনেক কঠিন। জানো, কলেজের চকলেট বয় ছিলাম আমি। এমন কোনো মেয়ে ছিল না যার থেকে প্রেমের প্রস্তাব পাইনি আমি।
কিন্তু কখনো কারোর উপর একবারও ঘুরে তাকাতেও ইচ্ছে হয়নি। তবে এই নয় যে আমি তাদের অসম্মান করতাম, বরং ভালোভাবে বুঝিয়ে ফিরিয়ে দিতাম। বিদেশেও অনেকের সাথে পরিচয় হয়েছে, কিন্তু কখনো কারোর প্রতি একটুও দুর্বলতা তৈরি হয়নি। প্রথম যেদিন এই হসপিটালে এসেছিলাম, এক বইপোকা মেয়েকে দেখে চোখ আটকে গেছিল আমার। যেখানে বাকি সবাই আমাকে অ্যাপায়নে ব্যস্ত, নিজেকে সুন্দরী প্রমাণে ব্যস্ত, সেখানে একটা সাদামাটা কুর্তি আর জিন্স সাথে গলায় একটা স্কার্ফ ঝোলানো একটা মেয়ের প্রতি ভীষণ মুগ্ধ হই। হ্যাঁ, তবে সেটা ভালোবাসা ছিল না, ছিল এক আকাশ সমান মুগ্ধতা, ভালো লাগা। তারপর তার প্রতিটা কাজেই ভীষণ মুগ্ধ হতাম। যখন কিছু বিষয় বুঝতে না পেরে মেয়েটা মুখে পেন নিয়ে চিন্তা করত, সেই কলমের প্রতিও হিংসা হতো আমার। ভীষণ ছুঁয়ে দেওয়ার ইচ্ছে করত মেয়েটাকে। নিজের এক বুক সমান ভালোবাসা উজাড় করে দিতে ইচ্ছে করত। মনে হতো ঠিক এই বুকের মাঝখানটায় লুকিয়ে রাখি তাকে, যাতে আর কেউ না দেখতে পারে। নিজের ইচ্ছেগুলো চাইলেও প্রকাশ করতে পারতাম আমি তার সামনে। তাই আস্তে আস্তে তার বন্ধু হতে শুরু করলাম। তাকে জানার পর, চেনার পর আরও একবার তার প্রেমে পড়লাম। এমনভাবে হাজারো বার প্রেমে পড়েছি তার। একটা মেয়ের প্রতি এতটা পাগল হব কখনো ভাবিনি কাউকে পাগলের মতো ভালোবাসবো আমি। নিজের অনুভূতিগুলো সামলাতে ব্যর্থ আমি বারবার ছুটে গেছি তার কাছে অচেনা সেজে। কখনো অন্ধকারে তো কখনো ছলনায় আলোতে তাকে দুচোখ ভরে দেখেছি, আর সে আমাকে আরও পাগল করে দিয়েছে। যতটা দূরে থাকতে চেয়েছি, নিজের অনুভূতিগুলোকে লুকাতে চেয়েছি, ততবারই সে আমাকে আরও কাছে টেনে নিয়েছে, আরও নিবিড়ভাবে ভালোবাসতে বাধ্য করেছে। ভীষণ ভালোবাসি আমি তোমাকে বৃষ্টি। জানি না তোমার উত্তর কি হবে, তবে শুধু একটাই অনুরোধ, কখনো আমার থেকে দূরে চলে যেও না, তাহলে বেঁচে থেকেও করে যাব আমি। জীবন্ত লাশ শব্দটার সাথে আমাকে পরিচিত হতে হবে তখন। এতক্ষণ মন দিয়ে মেঘের অনুভূতি মিশ্রিত কথাগুলো শুনছিল বৃষ্টি। কখন যে নিজের অজান্তেই দুচোখ দিয়ে অশ্রুকণা বয়ে গেছে নিজেও খেয়াল করেনি। কিছুক্ষণ দুজনই সামনের শান্ত, শীতল নদীর পানির দিকে তাকিয়ে থাকল। দুজনের মনে চলছে আলাদা রকম ঝড়ো। বাইরে থেকে পরিবেশটা যতটাই শান্ত লাগছে, ভেতরে ততটাই অশান্ত ঝড় বইছে। জানেন মেঘ, ফারহান আমার জীবনের প্রথম ভালোবাসা। আমার জীবনটা জীবন্ত লাশ বানিয়ে দিয়েছিল। আম্মু আব্বুকে যে কতগুলো দিন আমার জন্য কাঁদতে দেখেছি, সেটা আমতো নিজেরও অজানা। আপনি না থাকলে হয়তো আমি কখনো আমার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতাম না। আমি ভুলতে চাই ওই মানুষটাকে। জানি কখনোই সম্পূর্ণ ভোলা সম্ভব হবে না, তবুও আমি তাকে ভোলার চেষ্টা করতে চাই। ভুলতে চাই ওই প্রিয়জন মানুষটাকে। পারবেন আমাকে আমার অতীতের সাথে মেনে নিতে? পারবেন সহ্য করতে আমার মনে ওই প্রিয়জনের বসবাস? বৃষ্টির মুখটা নিজের দুই হাতের আজলায় নিয়ে মেঘ বলে, যদি বলি পারব। যদি বলি তোমার সবটুকু নিয়ে আমি তোমাকে ভালোবাসব, মেনে নেবে আমায়? তোমার হাতে হাত রেখে হাঁটার সুযোগ দেবে? আমি তোমাকে কথা দিচ্ছি, একদিন তোমার সবটা জুড়ে শুধু আমিই থাকব। এই অতীতের ব্যথাগুলোর জন্য আমার আকাশ সমান ভালোবাসা ব্যথানাশক হবে। একটু একটু করে তোমার জীবন থেকে অতীতের পাতাগুলো ঝাপসা করে দেব আমি। কথা দিলাম। বেশ কিছু সময় দুজনে সেখানে কাটিয়ে গড়িয়ে উঠে বসে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজ মেঘ ঠিক করে এসেছিল যেভাবে হোক বৃষ্টিকে সবটা জানাবে, তবে ভাবেনি যে বৃষ্টির উত্তর এমন হবে। আজ ভীষণ খুশি মেঘ। বৃষ্টি হয়তো ওকে ভালোবাসি বলেনি, তবে ওকে ভালোবাসতে যে বাধা দেয়নি, এটাই মেঘের জন্য অনেক বড় পাওয়া। এদিকে বৃষ্টির মনও আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে। মেঘের সঙ্গ ওর সব মন খারাপকে গায়েব করে দিতে পারে। জাদু জানে এই ছেলেটা। এসব ভাবনার মাঝে হঠাৎ করে গাড়ি থামায় বৃষ্টি সামনে তাকিয়ে দেখে ওর পৌঁছে গেছে, তাই মেঘকে বিদায় জানিয়ে নেমে যায়। বৃষ্টি 1 মিনিট বলেই ব্যাকসিট থেকে একটা শপিং ব্যাগ নিয়ে বৃষ্টির হতে দেয়। আর বলে, যেদিন প্রথম আপুর জন্য শপিং করার বাহানায় তোমাকে নিয়ে গেছিলাম, সেদিনই এটা পছন্দ করে কিনেছিলাম তোমার জন্য। ভেবেছিলাম যেদিন নিজের অনুভূতিগুলো প্রকাশ করব সেদিন এটা দেব তোমাকে। কাল যদি এটা পরো তাহলে ভালো লাগবে আমার। মেঘের কাছ থেকে ব্যাগটা নিয়ে একটু হেসে নেমে যায় বৃষ্টি।
যতক্ষণ পর্যন্ত দেখা গেল বৃষ্টিকে মেঘ একদৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে থাকল, তারপর বেরিয়ে পড়ল নিজের বাড়ির উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমাতে যাওয়ার সময় বৃষ্টির চোখ পড়ে সেই শপিং ব্যাগের দিকে। সেটা খুলে দেখে একটা সবুজ রঙের হালকা শাড়ি, সাথে একজোড়া কানের দুল, একজোড়া পায়েল। সবগুলো জিনিসই ভীষণ পছন্দ হয় বৃষ্টির। রোজকার মতো আজও মেঘ অপেক্ষা করছে বৃষ্টির আসার। তবে আজ যেন সময় শেষ হতে চাইছে না। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর বৃষ্টির আসার অপেক্ষা করছে। হঠাৎ সামনের দিকে তাকিয়ে মেঘের মুখ আপনা আপনি হা হয়ে যায়। বৃষ্টি তার দেওয়া শাড়ি, কানের দুল, সাথে পায়েলও পরেছে, চোখে হালকা করে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর কোমর সমান চুলগুলো খোপা করা। কোনোরকমে নিজেকে সংযত করে নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, মায়াবিনী উহু আমার সর্বনাশিনী। হঠাৎ রাস্তায় আইসক্রিম দেখে বৃষ্টি গাড়ি থামাতে বলে। তারপর এক দৌড়ে চলে যায় রাস্তা পার হয়ে ওপাশের আইসক্রিম বিক্রেতার কাছে। দূর থেকে হাত নেড়ে নেড়ে কথা বলা দেখে আর একদফা প্রেমে পড়ে মেঘ। এই মেয়েটার সবকিছুতেই মুগ্ধ হয় সে। কি দারুণভাবে বাতাসে মুখের সামনে পড়ে থাকা চুলগুলো উড়ছে, সাথে এক সবুজপরি হাত নেড়ে নেড়ে কিছু একটা বলছে। গরমের জন্য মুখে জমে থাকা ঘামে সূর্যের আলো পোড়ায় তা চিকচিক করছে। আনমনেই হাসে নিজের এমন চিন্তাধারায়। পাশ থেকে একটা বাচ্চা মেয়েকে কিছু লাল গোলাপ নিয়ে যেতে দেখে কাঁচ নামিয়ে ডাকে মেয়েটাকে। এই পিচ্চি, নাম কি তোমার? আমার নাম জান্নাতুল। কোথায় থাকো? হেই সামনের বস্তিতে থাকি ভাইজান। ফুল নিবেন? ভাবিরে দিবেন হেই ফুল। অনেক খুশি হবে। তাই নাকি? ভাবি খুশি হবে বলছো? হ ভাইজান, অনেক খুশি হব। আচ্ছা, তোমার কাছে কত টাকার ফুল আছে? মোট 200 টাকার ভাইজান। এই নাও 1000 টাকা রাখো তুমি, আর আমাকে সবগুলো ফুল দিয়ে দাও। আর দোয়া করো তোমার ভাবি যেন অনেক খুশি হয়ে যায় এগুলো দেখে। ভাইজান আপনি খাড়ান, আমি আমনেরে বাকি টাকা ভাঙতি এনে দিচ্ছি। আরে না না, পুরোটাই রাখো তুমি। মনে করো তোমার বড় ভাই তোমাকে দিয়েছে। কি রাখবে না বড় ভাইয়ের টাকাটা? আমনে অনেক ভালো ভাইজান, বলেই চলে যায় বাচ্চাটা। বাচ্চাটা চলে যাওয়ার পর ফুলগুলো হতে নিয়ে দেখতে দেখতে মেঘের চোখ যায় বৃষ্টির দিকে। আপনমনে এক হাতে একটা আইসক্রিম খাচ্ছে আর অন্য হাতে আর একটা ধরে রেখেছে। ওটা যে মেঘের জন্যই আনছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নিজের ভাবনার মাঝে হঠাৎ চোখ পড়ে মেঘের অপর পাশ থেকে আসা ট্রাকের দিকে। গাড়িটা খুব জোরেই আসছে। চলবে।